সো আমরা মোটামুটি জটিল সংখ্যার আমরা বলছিলাম যে দুইটা ভাগে আলোচনা করব জটিল সংখ্যাটাকে। এর থিওরিটাকেই দুইটা ভাগে আলোচনা করব। সো প্রথম অংশের থিওরি আলোচনা শেষ, থিওরি শেষ। আজকে আমাদের কাজ হবে এবং প্রথম অংশের থিওরি রিলেটেড আমরা কিছু সহজ সহজ ম্যাথ কিন্তু দেখছি, ঠিক আছে। জটিল সংখ্যার ফার্স্টের অংশের থিওরি শেষ, যেটা হচ্ছে আই ইমাজিনারি একক যেটা থাকে, ঠিক আছে, ওই রিলেটেড আরেকটা অংশ আছে জটিল সংখ্যার, এটা হচ্ছে ওমেগা রিলেটেড এককের জটিল ঘনমূল, এরপরে জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, ষষ্ঠমূল, চতুর্থমূল, বিভিন্ন মূল বের করা, ওই রিলেটেড আলোচনা আছে। সেটা থিওরিও বাকি এবং সেটার ম্যাথসও বাকি, প্রবলেমসও সলভ করা বাকি। আর আজকে আমরা যেটা করব, ফার্স্ট অংশের যে থিওরি গুলো পড়ছি ওই থিওরি রিলেটেড কিছুটা ম্যাথ আমরা লাস্ট ক্লাসে দেখছি, আজকে আমরা সেটাকে কমপ্লিট করব। বিভিন্ন ধরনের প্রমাণ দেখবা, অনেক ধরনের ম্যাথ দেখবা, শো দ্যাট, একটা জিনিস শো করতে বলবে, কিছু প্রমাণ করতে বলবে, ঠিক আছে। ওই সব ধরনের ম্যাথ আজকের ক্লাস আমরা করব। আর আমাদের আরো দুইটা ক্লাস লাগবে, তারপরে হচ্ছে সেকেন্ড পার্টের থিওরি আর সেকেন্ড পার্টের ম্যাথ গুলো করবো। এমন ভাবে শিখবো ইনশাল্লাহ যাতে জটিল সংখ্যা রিলেটেড বোর্ড তো গণায় ধরতেছি না, অ্যাডমিশনও যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে। তো লাস্ট ক্লাসের পড়াটাকে একটু কন্টিনিউশন করতেছি আজকে। আমরা একদম শেষে একটা টাইপ দেখছিলাম, সেখানে কি ছিল, আমরা দেখছিলাম যে কোনো জটিল সংখ্যা যদি আকারে থাকে, ঠিক আছে, সেটাকে কিভাবে, ধরো দুইটা জটিল সংখ্যা তোমাদের মনে আছে হয়তো, বা লাস্ট ক্লাস আমি শেষ সম্ভবত এই ম্যাথটাই দেখাইছিলাম, 3 - i ডিভাইডেড বাই 2 + 3i। তো এরকম একটা জটিল সংখ্যা ছিল। সো এই জটিল সংখ্যাটাকে কিভাবে a + ib আকৃতিতে নেওয়া যায়, মানে এইখানে হচ্ছে দুইটা জটিল সংখ্যার ভাগফল আকার আছে, ঠিক আছে। তো সেটাকে কিভাবে আমরা একটা সিঙ্গেল জটিল সংখ্যা হিসেবে লিখতে পারি। তো সেটা করার জন্য কেউ কি বলতে পারবে আমি কোন টেকনিকটা শিখাইছিলাম লাস্ট ক্লাসে? অনুবন্ধী দিয়ে উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ। এক্স্যাক্টলি। সো 3 - i ডিভাইডেড বাই 2 + 3i ছিল। সো এখন আমরা যেটা করতাম, নিচের অংশটুকুকে বাদ দেওয়ার জন্য আমরা একটা জিনিস জানি, কোন একটা জটিল সংখ্যা যদি 2 + 3i হয়, তার অনুবন্ধী হয় 2 - 3i। ওকে, শুধুমাত্র মাঝখানে চিহ্নটুকু চেঞ্জ হয়। এবং আরেকটা মজার থিওরি হচ্ছে, যদি তুমি কোন জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দিয়ে গুণ করো, অর্থাৎ 2 + 3i এর সাথে যদি তুমি 2 - 3i কে গুণ করো, তুমি বেসিক্যালি যেই সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা কি হবে না, জটিল সংখ্যা হবে না। দুইটা জটিল সংখ্যাকে যদি একটা হয় তার জটিল সংখ্যা আর একটা হয় তার অনুবন্ধী, তখন গুণ করলে কিন্তু আমরা যে সংখ্যাটা পাই সেটা একটা বাস্তব সংখ্যা হয়। তার মানে আমি চাচ্ছি a + ib আকৃতিতে নিতে। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, নিচের জটিল সংখ্যাটুকুকে ভ্যানিশ করতে হবে। সেটা ভ্যানিশ করার জন্য আমরা যেটা করি, উপরে নিচে কি করি, নিচের জটিল সংখ্যার অনুবন্ধী দিয়ে গুণ করি। আর উপরে নিচে যদি তুমি একই জিনিস নিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমার ইকুয়েশন কোনো চেঞ্জ হবে না, অথবা তোমার যেই ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। তো উপরে একটা কাজ করছিলাম, 2 - 3i দিয়ে গুণ দিছি, নিচেও 2 - 3i দিয়ে গুণ দিছি, কোনো সমস্যা নাই। সো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু পরে কি হয়েছে, নিচে a + b * a - b, so a square - b square, 2 square - 3i whole square, আর উপরে গুণ করলে কিছু একটা আসছে। একটা টাইমে কিন্তু আমরা এই জিনিসটাকে a + ib আকৃতিতে নিয়ে গেছি। আচ্ছা আমি ম্যাথটা করি যাতে তোমাদের পুরো জিনিসটা খুব ভালো রিভিউ হয়। সো গুণ করলে কি আসবে, 3 * 2 মানে হচ্ছে 6, 3 * -3i মানে কত হবে, -9i, আর -i * -2 মানে -2i, আর -i * -3i হচ্ছে +3i², ঠিক আছে। টোটাল এই জিনিসটা, তো এখান থেকে পরের লাইনে কি আসবে, সো 2² মানে হচ্ছে 4, আর 3² মানে হচ্ছে 9, আর i² মানে কিন্তু -1। সো 3i হোল স্কয়ার মানে কি 9 * -1, 9 * -1 মানে হচ্ছে +9 হয়ে যাবে। ওকে, আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে আমার 3 * i², i² মানে -1, তার মানে 3i² মানে হচ্ছে এইটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে -3। সুতরাং 6 - 3, আর এখানে হচ্ছে -9i -2i কি -11i লেখা যাবে। সরি, আমি আবার এটাকে কি করতেছি, দূর, ভেক্টর লিখে ফেলছি, সরি। সো -11i। সো পরের লাইনে কি লেখা যাবে, 3 - 11i ডিভাইডেড বাই 13। সো এটাকে আমরা যদি 13 দিয়ে সবাইকে ভাগ করে দিই, 3/13 -11/13 ইনটু i। সো দেখো, এই হচ্ছে আমার a, এই হচ্ছে আমার b। সো a + ib আকৃতিতে প্রকাশ করলাম। সো এতক্ষণ আবার আগের অঙ্কটা রিপিট করার একটা কারণ আছে। কারণটা কি, আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা একটা জটিল সংখ্যা কিভাবে মডুলাস বের করতে হয়, আর্গুমেন্ট বের করতে, সেটা কিন্তু সবাই পারি, কিভাবে তার মডুলাস বের করে, কিভাবে তার আর্গুমেন্ট বের করে। কিন্তু যদি আমাদেরকে এভাবে দুইটা জটিল সংখ্যার ভাগফল দিয়ে বলে যে কি এই জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট বের করো, তখন আমরা কিভাবে করতে পারবো? একটা পসিবল ওয়ে হচ্ছে,
তুমি এই জটিল সংখ্যাটাকে, যেটা দুইটা জটিল সংখ্যার, দেখো এই একটা জটিল সংখ্যা, নিচে আরেকটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যার ভাগফল আকার আছে, তাকে তুমি কি করবা, আমি যে প্রসেসে করলাম এইভাবে তুমি সিম্পলিফাই করে নিয়ে আসবে। ওকে, সিম্পলিফাই করে এই ফরম্যাটে যখন তুমি নিতে পারবা, এই ফরম্যাটে নেওয়ার পরে তখন তুমি তার মডুলাস আর আর্গুমেন্ট বের করবা। তখন তার মডুলাস কি হবে, মডুলাস কমা জেড এর মডুলাস অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হবে √3/13 হোল স্কোয়ার প্লাস -11/13 হোল স্কোয়ার। সো এটা হয়ে যাবে তার মডুলাস। আর তার আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, যেই তো বুঝতেই পারতেছে এটা কোন কোয়াড্রেন্টের, এটা হচ্ছে প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টের। সুতরাং এটা হচ্ছে -π প্লাস 10 ইনভার্স মডুলাস -11/13 ডিভাইডেড বাই 3/13। সো এইভাবে করে তুমি চাইলে তার ভাইয়া এটা ফোর্থ বের করতে কোয়াড্রেন্ট পারবা। না? ও সরি, এটা হচ্ছে তার ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট হইলে শুধুমাত্র নেগেটিভ হবে, ঠিক আছে? তারপরে শুধুমাত্র নেগেটিভ 10 ইনভার্স মডুলাস -11/13 ডিভাইডেড বাই 3/13। সো এভাবে কিন্তু তুমি চাইলে তার আর্গুমেন্টও বের করতে পারবা। বাট আমি আসলে এই ম্যাথটা এইভাবে দেখানোর জন্য এই প্রসেসটা দেখাইনি। এই প্রসেসটা তো তোমরা চাইলে এইভাবে করতেই পারবা, এবং এটা খুব মানে ইউজুয়াল যে তোমাদের মাথায় এই প্রসেসটাই আসবে যে হ্যাঁ, আমি একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যার ভাগফল আকারে আছে, তাকে আমি নিচে অনুবন্ধী দিয়ে গুণ করে এরকম একটা ফরম্যাটে নিয়ে আসি, তারপরে তার মডুলাস আর আর্গুমেন্ট আমি বের করি। সো এটা তোমাদের মাথায় আসতে পারে স্বাভাবিক। বাট আমি এখানে একটা প্রপার্টি তোমাদেরকে শো করব, যেই প্রপার্টি দিয়ে তুমি চাইলে এই ধরনের দুইটা জটিল সংখ্যা যখন গুণফল আকারে থাকবে অথবা দুইটা জটিল সংখ্যা যখন ভাগফল আকারে থাকবে, খুব সহজেই তুমি তার মডুলাস আর আর্গুমেন্টটা বের করতে পারবা। ঠিক আছে? তো সেটা আমি ধরো এই ম্যাথটাকে আমি কনসিডার করতেছি। এই ম্যাথটা কি, 3 - i ডিভাইডেড বাই 1 - 2i। সো এই দেখো, একটা জটিল সংখ্যাকে যদি তুমি আরেকটা জটিল সংখ্যা দিয়ে ভাগ করো, তুমি কিন্তু আরো একটা নতুন জটিল সংখ্যা পাবা। ঠিক আছে? সো এই নতুন জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট কত হবে, সেটা আমরা যেটা করব, এক্সিস্টিং যে জটিল সংখ্যাগুলো আছে না, তাদের মাধ্যমে বের করে আনার একটা প্রপার্টি তোমাদেরকে দেখাবো এখন। তো চলো সেটা দেখা যাক। সেটা হচ্ছে, আমি প্রথমে 3 - i এর জটিল সংখ্যা, এটা হচ্ছে আমার ধরো Z1, এটা হচ্ছে প্রথম জটিল সংখ্যা উপরে যেটা আছে। সো এইটার মডুলাস আর আর্গুমেন্ট আমি বের করব। সো এটা তো আমি খুব সহজেই পারবো। তো এই জটিল সংখ্যার বলো তো মডুলাস কি হবে? মডুলাস হবে √3² প্লাস -1 স্কোয়ার। সুতরাং কি আসতেছে, 9 আর হচ্ছে +1 মানে 10, মানে √10 হচ্ছে তার মডুলাস। ওকে, আচ্ছা এই জটিল সংখ্যারই আর্গুমেন্ট কত হবে? এই জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে -10 ইনভার্স, ঠিক আছে, মডুলাস -1/3। তার মানে কত আসতেছে, -10 ইনভার্স 1/3। সো আমি এই জটিল সংখ্যার মডুলাস বের করে ফেললাম আর এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করে ফেললাম। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার R1 আর এইটা হচ্ছে আমার কি, θ1। আশা করি বুঝতে পারতেছো। সো এখন আমার কাজ হবে দ্বিতীয় জটিল সংখ্যা যেটা আছে 1 - 2i, তার মডুলাস বের করা এবং তার আর্গুমেন্ট বের করা। তো সেটাও নিশ্চয়ই আমরা করতে পারবো। সো 1 - 2i, এটা হচ্ছে আমার Z2 ইজ ইকুয়াল টু কত, 1 - 2i। সো Z2 ইজ ইকুয়াল টু 1 - 2i। সো তার আর্গুমেন্টও আমরা বের করে ফেলি আর মডুলাসটা বের করি। সো এখানে R2 কত হবে, আর্গুমেন্ট কত হবে, তার আর্গুমেন্ট হবে √1² প্লাস -2 হোল স্কোয়ার। সো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1 মানে 5, মানে √5 আসবে অ্যান্সার। আর এই জটিল সংখ্যার জন্য θ2 কত আসবে? θ2 আসবে আমার θ2 আসবে হচ্ছে, এটাও ফোর্থ কোয়াড্রেন্টে, সুতরাং -10 ইনভার্স মডুলাস -2/1 অর্থাৎ -10 ইনভার্স 2। সো এটা আমার দ্বিতীয় আর্গুমেন্ট আসলো। ঠিক আছে? সো এখন আমার পয়েন্ট হচ্ছে, আমার টোটাল জটিল সংখ্যাটা কি ছিল? এটা ছিল আমার জটিল সংখ্যা, তাই তো? এখন আমরা এই জটিল সংখ্যার অ্যান্সারটা একসাথে লিখবো। তো কোনো ধরনের অনুবন্ধী দিয়ে গুণ করা দরকার নেই। তার অ্যান্সার হবে, আমি R1 কত পাইছি বলো? আমি R1 পাইছি হচ্ছে √10 আর R2 কত পাইছি, √5। তাহলে এই জটিল সংখ্যার আর হবে, এই জটিল সংখ্যার আর হবে √10 ডিভাইডেড বাই √5। ওকে, এটা বের হয়ে গেল। আর এই জটিল সংখ্যার থিটা হবে, এই জটিল সংখ্যার থিটা হবে আমার θ1 উপরেরটা থিটা মাইনাস নিচেরটা থিটা, θ1 মাইনাস θ2। তো θ1 কত পাইছিলাম,
মাইনাস টেন ইনভার্স 1/3, আর থিটা 2 কত পাইছিলাম, এই যে এখানে খেয়াল করো, থিটা 2 পাইছি মাইনাস টেন ইনভার্স 2। সো আমার অ্যান্সার হবে মাইনাস টেন ইনভার্স 1/3 মাইনাস টেন ইনভার্স 2। সো যদি কোনো জটিল সংখ্যা দুইটাকে ভাগফল আকারে তোমরা কখনো দেখো, তার মানে তার আর্গুমেন্ট কি হবে, প্রথমটার আর্গুমেন্ট মাইনাস দ্বিতীয়টার আর্গুমেন্ট। অর্থাৎ যদি জটিল সংখ্যাগুলো এরকম থাকে যে ধরো Z1 ডিভাইডেড বাই Z2 আকৃতির দুইটা জটিল সংখ্যা থাকে, এইটা ফার্স্ট জটিল সংখ্যা আর নিচেরটা হচ্ছে আমার সেকেন্ড জটিল সংখ্যা, এরকম যদি থাকে তাহলে তাদের আর্গুমেন্ট কি হবে, আর্গ অফ Z1 ডিভাইডেড বাই Z2 ইজ ইকুয়াল টু হবে প্রথমটার আর্গুমেন্ট মাইনাস দ্বিতীয়টার আর্গুমেন্ট। তার মানে আমাকে তাকে a প্লাস আইবি অর্থাৎ নিচে অনুবন্ধী দিয়ে গুণ করে ওই ফরম্যাটে নেওয়ার কোনো দরকার নেই। সো প্রথমটার আর্গুমেন্ট ডিভাইডেড বাই দ্বিতীয়টার আর্গুমেন্ট। ওকে, সো এটা হয়ে যাবে যদি দুইটা জটিল সংখ্যা ভাগফল আকারে থাকে। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, যদি দুইটা জটিল সংখ্যা গুণফল আকারে থাকে, Z1 ইনটু Z2 আকৃতিতে থাকে, তাহলে তাদের আর্গুমেন্ট কেমন হয়, তখন তাদের আর্গুমেন্ট হয় প্রথমটার আর্গুমেন্ট Z1 এর আর্গুমেন্ট যোগ আর্গুমেন্ট অফ Z2। সো তোমরা বুঝতে পারছো কিনা? সো এভাবে আমরা চাইলে দুইটা জটিল সংখ্যা গুণফল আকারে থাকলেও তাদের আর্গুমেন্ট বের করতে পারবো। ঠিক আছে, সো এখন ধরো তোমাদেরকে একটা প্রবলেম দেই, আর আর এয়া কি হবে, আর সবসময় মনে রাখবা আর মডুলাস কি হবে, মডুলাস হবে ধরো Z1 আর Z2 দুইটা জটিল সংখ্যা ভাগফল আকারে আছে, তাহলে তুমি যেটা করবা এই তাদের ভাগফলের যে মডুলাস হবে সেটা হবে প্রথমটার মডুলাস R1 ডিভাইডেড বাই R2, এটাই হবে তার অ্যান্সার। আর আর্গুমেন্টের ক্ষেত্রে হবে প্রথমটার আর্গুমেন্ট বিয়োগ দ্বিতীয়টার আর্গুমেন্ট। আর যদি গুণ আকারে থাকে তাহলে তাদের মডুলাস কি হবে, Z1 এর মডুলাস R1 ইনটু Z2 এর মডুলাস R2 এদের গুণফল। আর তাদের আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট হবে প্রথমটার আর্গুমেন্ট যোগ দ্বিতীয়টার আর্গুমেন্ট। সো এভাবে চাইলে তুমি খুব শর্টকাটও বের করতে পারো, কারণ যখন ধরো আমি তোমাকে এরকম দিলাম যে 1 প্লাস 2i, এরপরে আমি তোমাকে দিলাম 2 প্লাস 3i, আমি বললাম যে এইটার মডুলাস আর আর্গুমেন্ট বের করো। হ্যাঁ, একটা তো পসিবল কেস আছে যে তুমি তাদেরকে গুণ করবা, গুণ করার পরে খুব সহজেই কিন্তু বের করতে পারবে, এটাও সহজ ওয়ে। আরেকটা ওয়ে আছে যে তুমি আলাদাভাবে এইটার আর বের করো, মডুলাস বের করা, আলাদাভাবে এইটার মডুলাস বের করো, ঠিক আছে, তারপরে তাদের মডুলাসকে গুণ দিয়ে দাও, তুমি পেয়ে যাবা এইটার গুণফলের মডুলাস, গুণফল গুণ করলে যে নতুন জটিল সংখ্যাটা হবে তার মডুলাস পেয়ে যাবা। এরপরে আলাদাভাবে এইটা থিটা বের করো, থিটা 1 আর্গুমেন্ট, আলাদাভাবে এইটা থিটা বের করবা, এইটার আর্গুমেন্ট বের করো থিটা 2, তারপরে কি করবা তাদের দুইজন থিটাকে যোগ করে দাও, ধরো এইটা থিটা আসলে 30 ডিগ্রি আর এইটা থিটা আসলে 60 ডিগ্রি, তো তুমি কি করবা তাদের দুইজনকে যোগ করে তুমি বলবা এই গুণফল যেই জটিল সংখ্যাটা হবে, দুইটা গুণ করলে যে নতুন জটিল সংখ্যাটা আসবে তার আর্গুমেন্ট হবে কি 90 ডিগ্রি, কারণ প্রথম জটিল সংখ্যার আর্গুমেন্ট 30 ডিগ্রি, দ্বিতীয় জটিল সংখ্যার আর্গুমেন্ট 60 ডিগ্রি। আর যদি দুইটা জটিল সংখ্যা গুণফল আকারে থাকে তখন তাদের আর্গুমেন্ট গুলা যোগ হয়ে যায়, আর যদি দুইটা জটিল সংখ্যা ভাগফল আকারে থাকে তখন তাদের আর্গুমেন্ট গুলা বিয়োগ হয়ে যায়, প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ হয়ে যায়। সো এখন বলো তো তোমরা কনসেপ্টটুকু বুঝছো কিনা, জাস্ট এই শর্টকাটটুকু বলার জন্য। সবাই বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আসিয়া বুঝতে পারছো? জি ভাইয়া। মুন? মিম বুঝতে পারছো? জি ভাইয়া। বাপ্পি বুঝছো? ওকে, সো যারা যারা বুঝছো তারা আমাকে, এইখানে আমি একটা জটিল সংখ্যা লিখছি, এই জটিল সংখ্যার জন্য মডুলাস আর আর্গুমেন্টটা বের করে দেখাও, ঠিক আছে, আমাকে বলবা মডুলাস কত, আমাকে বলবা তার আর্গুমেন্ট কত। তো তুমি দুইভাবেই করতে পারো, সো তোমার চয়েস, তুমি চাইলে এই দুইটা জটিল সংখ্যাকে গুণ করে দিতে পারো, গুণ করে নতুন জটিল সংখ্যা পেতে পারো, তার আর্গুমেন্ট থেকেও অ্যান্সার বলতে পারো।
ওকে, আমাকে বলো এইটার মডুলাস কত হবে, আর কত হবে, আর এইটার থিটা কত হবে, আর্গুমেন্ট কত হবে? এনিওয়ান? মডুলাস হচ্ছে √5 ইন্টু √13। √5 ইন্টু √13, 13। হ্যাঁ, তো একসাথে লেখো এটাকে √65, 13 আর 5 হচ্ছে 65, ঠিক আছে? ওকে, এবার থিটাটা বলো। থিটা হচ্ছে tan ইনভার্স 2 আর প্লাস tan ইনভার্স 3/2। 2 + tan ইনভার্স 3/2। সো এই যে আমরা ফর্মুলা শর্টকাটের সাহায্যে খুব সহজে এইভাবে বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা মনে কনসেপ্টটুকু কম বেশ বুঝতে পারছি, আর তোমরা চাইলে গুণ করে তারপর লিখতে পারো। সো আজকের পড়ার অংশ আসলে এটাকে আমি ধরতেছি না, আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা যত ধরনের প্রমাণ সম্ভব এই জটিল সংখ্যার প্রথম অংশ থেকে, ফার্স্ট অংশে থিওরি যেহেতু পড়ছি, এই অংশ থেকে সবগুলা দেখা, সিরিয়ালি 1 বাই 1 সবগুলা দেখা, ঠিক আছে? সো আমি শুরু করতেছি। সো এটা আমাদের আরেকটা টাইপ। এই টাইপের মধ্যে আমরা সব ধরনের প্রমাণ দেখবো। সো প্রথম ম্যাথ যেটা, এটা কয়েকটা বোর্ডে আসছে, খুব বেশি না, তবে এটা দিয়ে আমরা শুরু করতে পারি। এটা আমরা দুই ভাবে করতে পারবো, প্রপার্টি দিয়ে এবং প্রপার্টি ছাড়া। সো আমি প্রপার্টি ছাড়া প্রথমে করে দেখাচ্ছি। a + ib ইন্টু c + id, এটা হচ্ছে তোমার গিভেন কন্ডিশন, ইজ ইকুয়াল টু x + iy। সো এইটা হচ্ছে তোমার গিভেন, ওকে? সো তোমার গিভেন কন্ডিশন কি? a + ib ইন্টু c + id ইজ ইকুয়াল টু x + iy। সো এটা হচ্ছে তোমার গিভেন কন্ডিশন। এখন তোমাকে কি দেখাইতে বলছে? বলছে শো দ্যাট। আচ্ছা, তোমাদের কিন্তু পার্টিসিপেন্টস অনেক কমে যাইতেছে দিন দিন, তোমরা আসলে সিরিয়াসলি পড়তেছো কিনা আমি বুঝতেছি না। সো প্রমাণ শো করতে বলছে a - ib ইন্টু c - id ইজ ইকুয়াল টু x - iy। সো এই জিনিসটা হচ্ছে আমাকে দেখাইতে বলছে। তো আমি এই ম্যাথটা দুই লাইনে করে দিতে পারবো যদি প্রপার্টি ইউজ করি। বাট প্রপার্টি ছাড়া আমরা প্রথমে বেসিক নিয়মটা শিখবো যে কিভাবে আসলে এই ম্যাথটা সলভ করা যায়, বেসিক থেকে কিভাবে সলভ করা যায়। সো প্রথমে আমরা যেই জিনিসটা কন্ডিশনটা গিভেন সেখান থেকে শুরু করি ম্যাথটা। সো এটাই আমাদের গিভেন কন্ডিশন, ওকে? সো এটা হচ্ছে আমাদের টার্গেট, আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে টার্গেট। আর গিভেন কন্ডিশন হচ্ছে a + ib ইন্টু c + id ইজ ইকুয়াল টু x + iy। তো সেখান থেকে কিভাবে ওই জায়গায় যাওয়া যায়, তো চলো আমরা দেখি। একটা কাজ করি, আমরা সবাইকে গুণ করে দিই, এই দুইটা জটিল সংখ্যাকে গুণ করে দিই, গুণ করে দেখি কি আসে, ঠিক আছে? সো গুণ করলে কি আসবে? ac প্লাস i ইন্টু এডি, ঠিক আছে? আবার যদি আই বি দিয়ে গুণ করি তাহলে আর কি আসবে? যোগ i ইন্টু বিসি, আবার i স্কোয়ার i ইন্টু i যদি গুণ তাহলে i স্কোয়ার মানে -1, আর এটা হচ্ছে বিডি ইজ ইকুয়াল টু x + iy, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু লিখতে পারি। সো আমি টোটাল তাহলে এখন আমি আই গুলাকে একসাথে রাখি আর আই ছাড়া গুলাকে আরেকসাথে রাখি। একটা কাজ করবো এটা দিয়ে, এসি আর মাইনাস বিডি এরা হচ্ছে আই ছাড়া, তাহলে এসি মাইনাস বিডি কে একসাথে রাখলাম, যোগ আই কমন নিলাম। আই কমন নিলে আমার কি থাকতেছে বলতো? আই কমন নিলে আমার থাকতেছে এডি প্লাস বিসি ইজ ইকুয়াল টু আমার আসতেছে এক্স প্লাস আই ওয়াই। এটা তো ওদের গিভেন কন্ডিশন। এখন একটা জিনিস মনে রাখবা, যদি দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হয় তখন তাদের বাস্তব অংশ সমান হবে, ঠিক আছে? অবাস্তব অংশ বা কাল্পনিক অংশের সমান হবে। আমার কথা মনে বুঝতে পারছো? তো আমরা যেটা করবো সহগ সমীকৃত করবো। বলো তো সহগ সমীকৃত করলে আমরা কি পাবো? তো সহগ সমীকৃত করে আমরা পাচ্ছি এসি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স। সো এটাকে আমরা একটা ইকুয়েশন ধরতে পারি। আবার হচ্ছে দেখো এডি প্লাস বিসি, এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের ওয়াই, কারণ এডি প্লাস বিসি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আই এর সহগ, আর ওয়াই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে আই এর সহগ। সো এরা সমান হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের কাজ খুব সিম্পল, এখন আমরা ডিরেক্ট ইকুয়েশনে যাব। ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা কি ছিল আমরা চলো আবার একটু দেখি। সো এই ছিল আমাদের ইকুয়েশন, ঠিক আছে? এখন ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড, এই আমাদের ইকুয়েশন, এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। সো আমরা এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের জানা মানগুলোর সাহায্যে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে আনার চেষ্টা করব, ঠিক আছে? সো এখন আমাদের কাজ দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড থেকে তাহলে কি পাচ্ছি? এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, সেটা আমরা আবার নিয়ে আসলাম। সো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে a মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি, ঠিক আছে? সো চলো আমরা গুণ দিয়ে দিই। আর উপরে কিন্তু সবসময় এটা মাথায় রাখবে, আমাদের উপরে কি ছিল, এই যে উপরে কিন্তু এগুলো কিন্তু আমরা মাত্র নিয়ে আসছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের
ম্যাথ থেকে আমরা দেওয়া আছে সমীকরণ থেকে আমরা এই দুইটা সম্পর্ক নিয়ে আসছি, এই সম্পর্কগুলো আমরা ইউজ করব প্রমাণ করার জন্য। সো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে কি আসবে, এসি আবার এ যদি আইডি এর সাথে গুণ হয় তাহলে কি আসবে মাইনাস আই ইন্টু এডি, আবার মাইনাস আই বিসি এর সাথে গুণ হলে কি আসবে মাইনাস আই ইন্টু বিসি, মাইনাস আই আর মাইনাস আই ডি গুণ হলে কি আসবে প্লাস, আর আই স্কোয়ার মানে মাইনাস, তাহলে মাইনাস বিডি। সো এখন দেখো এসি আর মাইনাস বিডি কে একসাথে রাখি, এসি মাইনাস বিডি, ঠিক আছে। আর যদি মাইনাস আই কমন নেই তাহলে এখান থেকে মাইনাস আই কমন নিলে কি আসবে বলতো, এই যে জায়গা থেকে যদি মাইনাস আই কমন নেই তাহলে এখান থেকে আসবে হচ্ছে এডি প্লাস বিসি, রাইট। সো এডি প্লাস বিসি। সো আমার মনে প্রমাণটা হয়ে গেছে, কারণ দেখো এসি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এক্স অলরেডি এই সম্পর্কটা আমরা নিয়ে আসছি, তাহলে এসি মাইনাস বিডির পরিবর্তে আমি কি বসাই দিব, এক্স মাইনাস আই ইন্টু আবার দেখো এডি প্লাস বিসি, খেয়াল করে দেখো এডি প্লাস বিসি মানে কত, ওয়াই। সো আমরা এটার পরিবর্তে বসাই দিতে পারি ওয়াই। সো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সো শর্ট আমরা দেখাই ফেলছি কি প্রমাণ করতে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখন আমি নেক্সট যে কয়টা ম্যাথ করবো সেগুলো আসলে কেমন হবে। সো এখানে কিছু একটা তোমাকে গিভেন কন্ডিশন দেওয়া থাকবে, তারপর তোমাকে কিছু একটা ওই কন্ডিশনকে ব্যবহার করে এর হেল্প নিয়ে তোমার কিছু একটাকে প্রমাণ করতে হবে অথবা দেখাইতে হবে, শো করতে হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো চলো আমরা অনেকবার বোর্ডে আসছে একটা প্রবলেম দেখি, অনেক বেশিবার বোর্ডে আসছে, এটা যে কারোর বইয়ের মধ্যে তোমরা পাবা। এখানে কন্ডিশন গুলো আমরা একটু দেখি, কন্ডিশন গুলো কি। এখানে বলছে এ আর বি বাস্তব সংখ্যা, ঠিক আছে, এ এন্ড বি হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এ আর বি বলছে বাস্তব সংখ্যা, আচ্ছা হইলো। তারপর কি বলছে দেখি, আরেকটা কন্ডিশন দিছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো এই কন্ডিশনটাও দিছে। আচ্ছা এরপরে এটা খুব ডিফারেন্ট একটা প্রমাণ। সো এই ধরনের প্রমাণগুলো যদি তোমরা আগে না করো, কখনো একবারও না করো, হুট করে এক্সাম হলে মিলাইতে নাও পারবা, এমন সম্ভাবনাই বেশি যে হঠাৎ করে এক্সাম হলে তোমরা মিলাইতে পারবা না, ঠিক আছে। তো এগুলো আগে একবার করাটা ইম্পর্টেন্ট। তো শুধুমাত্র ক্রিয়েটিভিটি দিয়ে নাও পারতে পারো। তো এখানে কি বলছে দেখো, তো দেখাও যে শো দ্যাট, বলছে এক্স এর একটি বাস্তব মান এক্স এর একটি বাস্তব মান 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি সমীকরণকে সিদ্ধ করে। আচ্ছা কারা আসলে সমীকরণকে সিদ্ধ করে, যারা হচ্ছে ওই সমীকরণের সমাধান, ঠিক আছে। আচ্ছা বলতো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তার মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এই সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। তার মানে আমাকে এখন যেটা করতে হবে, এই যে সমীকরণটা দিছে দেখাইতে হবে যে এই সমীকরণের একটা সমাধান হচ্ছে এক্স এর একটা মান, যেই মানটা কি হবে বাস্তব হবে, যেই মানের মধ্যে আই বলতে কিছু থাকবে না। কোশ্চেন বুঝতে পারছো, আমাকে দেখাইতে হবে যে এই সমীকরণ থেকে এক্স এর মান আমরা বের করব, সমাধান করে এক্স ইজ ইকুয়াল টু সামথিং নিয়ে আসবো। ধরো এক্স ইজ ইকুয়াল টু একটা বাক্স আসলো, এই বাক্সের মধ্যে যেই মানুষটা যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে আই বলতে কিছু থাকতে পারবে না। এই জিনিসটা হচ্ছে আমাকে দেখাইতে হবে, কারণ বলছে যে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান উক্ত সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এক্স এর যেই মানটা আসবে সেই মানের মধ্যে কি থাকবে না, আই বলতে কিছু থাকবে না। তো সেটা আমাদেরকে দেখাইতে বলছে। এবং আমাদের কন্ডিশন কি, গিভেন একটা কন্ডিশন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা আমরা কোনো না কোনো জায়গায় ব্যবহার করব। তো চলো আমরা আমাদের ইকুয়েশন থেকে শুরু করি। 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস আই বি। সো প্রথমে আমাদের কাজ হবে, আমরা একটা কাজ করি, এটাকে কি করা যায়, তোমাদের কারো কোনো আইডিয়া? এটাতে আমরা দেখো দুই ধরনের মাথায় মানে বুদ্ধি আসতে পারে। একটা হইতে পারে যে একটা কাজ করি ভাই, এটাকে আমরা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিই নিচেরটা, কারণ দুইটা জটিল সংখ্যা ভাগফল আকারে থাকলে দেখতে ভালো লাগে না, জিনিসটা খুব কমপ্লেক্স করে ফেলে, আমাদের ইকুয়েশন সলভ করার জন্য খুব ঝামেলা হয়ে যেতে পারে। আরেকটা হইতে পারে যেহেতু এখানে প্লাস মাইনাস একই জিনিস আছে তখন কি করা যায়, যোজন বিয়োজন কিন্তু করা যায়। যদি আমরা যোজন বিয়োজন করতে পারি বা বিয়োজন যোজন করতে পারি তাহলে আমাদের ইকুয়েশনটা কিন্তু সহজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এ মাইনাস আই বি নিচে কিন্তু 1 আছে, যার নিচে কিছু নেই তার নিচে 1 আছে। তো একটা কাজ করি আমরা যোজন বিয়োজন করি, কি বলো? সো যোজন বিয়োজন যদি করি 1 মাইনাস আই এক্স যোগ যোজন 1 প্লাস আই এক্স, উপরেরটা লিখবো আর নিচেরটা যোগ করব, ডিভাইডেড বাই আবার উপরেরটা লিখবো। 1 মাইনাস আই এক্স থেকে এবার হবে বিয়োজন, প্রথমে যোজন
পরে বিয়োজন 1 মাইনাস আইএক্স থেকে কি হবে, নিচের যে অংশটুকু আছে সেটা বিয়োগ হবে -1 মাইনাস আইএক্স। সো 1 প্লাস আইএক্স কে বিয়োগ করলে কি আসবে, -1 মাইনাস আইএক্স। আমরা যোজন বিয়োজন লেফট হ্যান্ড সাইডে করলাম, রাইট হ্যান্ড সাইডে করলে কি আসবে, a মাইনাস আইবি প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস আইবি a মাইনাস আইবি মাইনাস 1। ওকে, সো এই গেল আমাদের কাজ। এখন আমরা দেখি কি হয়েছে। তো আমরা এখানে কি করলাম, যোজন বিয়োজনের কাজটা করলাম, ঠিক আছে। এখন দেখি ক্যালকুলেশন করলে কি আসে। সো আমরা এখানে মাইনাস আইএক্স কেটে দিতে পারি, 1 আর 1 যোগ করলে 2, আর এখানে 1 1 কাটা, তো মাইনাস আইএক্স আর মাইনাস আইএক্স -2 আইএক্স, ঠিক আছে। আর ওই পাশে কি থাকতেছে, ওই পাশে থাকতেছে যে a মাইনাস আইবি প্লাস 1, আবার থাকতেছে a মাইনাস আইবি মাইনাস 1। তো এরকমই কিন্তু থাকে। তো আমরা এখান থেকে 2 কেটে দিতে পারি, ঠিক আছে। সো 2 কেটে দিলাম, এবং একটা কাজ করি, এটাকে আমরা উল্টে দিই, কি বলো, এটাকে আমরা উল্টে দিই। সো যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কি আসবে, তো 1 বাই মাইনাস আইএক্স কি হয়ে যাবে, মাইনাস আইএক্স হয়ে যাবে, ঠিক আছে। আর এটাও কিন্তু উল্টে যাবে। সো এটা হয়ে যাবে a মাইনাস আইবি মাইনাস 1 সো এখানে কি থাকতেছে, আচ্ছা আমরা এটা ব্র্যাকেটটা ছাড়ি, পরের ব্র্যাকেটটা দিব। সো উপরে কি আসবে, a মাইনাস আইবি মাইনাস 1, আর নিচে কি আসবে, a মাইনাস আইবি প্লাস 1। ওকে, সো এই জিনিসটা আসতেছে। এখন আমাদের কাজ হচ্ছে খুব সহজ, যে আমরা রাইট হ্যান্ড সাইডে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এই রাইট হ্যান্ড সাইডের এই জটিল সংখ্যাটাকে আমার সিম্পল করতে হবে, সিম্পল করে এক্স এর মানটা বের করে আনতে হবে, ঠিক আছে। সো সেটা করার জন্য একটা কাজ করি। আচ্ছা, আমি এই পাশের মাইনাস টুকুকে উঠাই দেওয়ার জন্য একটা কাজ করতে পারি। আমি এখানে উপর থেকে একটা মাইনাস কমন নিই, বুঝতে পারছো, আমি জাস্ট মাইনাসটা উঠানোর জন্য। তো আমি উপর থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি থাকবে বলো তো, 1 মাইনাস এ প্লাস আইবি আসে না, দেখো তো। আমি উপর থেকে মাইনাস কমন নিলাম, আর নিচে কি আসবে, 1 প্লাস এ মাইনাস আইবি, ঠিক আছে। মানে আমি উপর থেকে -1 কমন দিলাম, তো এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, জাস্ট মাইনাসটা ভ্যানিশ করার জন্য, সিম্পলিসিটির জন্য আর কি। সো আইএক্স ইজ ইকুয়াল টু কি আসতেছে, দেখো তো, 1 মাইনাস এ প্লাস আইবি ডিভাইডেড বাই 1 প্লাস সো 1 প্লাস এ মাইনাস আইবি। সো এই হচ্ছে কি আমার টোটাল ক্যালকুলেশন করার পর আসলো। এখন আমার কথা হচ্ছে, যদি আমি নিচের অংশটুকু যদি অনুবন্ধী দিয়ে গুণ করি উপরে নিচে, তাহলে যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে আমার নিচের অংশ থেকে আমার জটিল সংখ্যাটুকু ভ্যানিশ হয়ে যাবে। তো সেটা হচ্ছে আমার টার্গেট। সো এখন আমরা একটা কাজ করি, আইএক্স লেফট হ্যান্ড সাইডের মতো থাকুক। আমি যে ম্যাথটা করাচ্ছি এইটা অনেকবার বোর্ডে আসছে, সুতরাং তোমরা বুঝতে পারছো এটার গুরুত্ব কত। সো এই যে 1 প্লাস এ মাইনাস আইবি, তোমরা কি বলতে পারবা এইটার অনুবন্ধী কত হবে, কত দিয়ে গুণ করব, 1 প্লাস এ মাইনাস আইবি, এইটার অনুবন্ধী কত হবে, এনিওয়ান? ভাইয়া 1 প্লাস এ প্লাস আইবি। এক্স্যাক্টলি। সো 1 প্লাস এ প্লাস আইবি, ভেরি গুড। সো 1 প্লাস এ প্লাস আইবি। সো আমি একটা কাজ করব, আর উপরে কি ছিল, 1 মাইনাস এ প্লাস আইবি, সো ওইটার মতো রাখলাম, আর গুণ করে দিলাম কি 1 প্লাস এ প্লাস আইবি। সো 1 প্লাস এ প্লাস আইবি দিয়ে উপরেও গুণ করলাম, 1 প্লাস এ প্লাস আইবি দিয়ে নিচেও গুণ করলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এটাই যদি আমার এক্স হয় আর এটা যদি আমার ওয়াই হয়, আবার দেখো এটা আমার এক্স, তাহলে এটা আমার ওয়াই, তাহলে ব্যাপারটা কেমন একটা ফর্মুলা পড়ছে না, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা চলে গেল না, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো। তোমরা বুঝতে পারছো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা ওই ফর্মুলাটা কিন্তু নিচে অ্যাপ্লাই করতে পারি। এট দ্য সেম টাইম উপরেও কিন্তু ওই টাইপের একটা ফর্মুলা ইউজ করা যায়। সো উপরে যদি ইউজ করতে চাই, তো উপরে জিনিসটাকে আমি একটু সাজাই এভাবে লিখি, দেখো 1 মাইনাস এ তো প্লাস আইবি, এটাকে আমি আইবিটাকে আগে লিখি। আমি চাইলে এভাবে লিখতে পারি না, 1 প্লাস আইবি মাইনাস এ,
আবার যদি এখানে যদি আমি ইয়া করি প্লাস, এটাকে একটু পরে লিখি তোমাদের যদি বুঝতে সুবিধা হবে এই জন্য। সো 1 প্লাস আইবি প্লাস এ। তো উপরেও কিন্তু একটা ফর্মুলা পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটাই যদি আমার এ হয়, এটাই যদি আমার বি হয়, আবার এটাই যদি এ হয়, এটাই যদি বি হয়, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো উপরে একটা ফর্মুলা পড়ছে আর নিচের ক্ষেত্রে আমার এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, ঠিক আছে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে নিচে ফর্মুলা পড়ছে। তো ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আই এক্স ইজ ইকুয়াল টু কি আসবে। সো দেখো নিচে কি আসতেছে। সো নিচে আসবে 1 প্লাস এ হোল স্কোয়ার মাইনাস আই বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আর উপরে আসতেছে কি, উপরে আসতেছে 1 প্লাস আইবি হোল স্কোয়ার, 1 প্লাস আইবি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বুঝতে পারছো আশা করি। তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেললাম। তো এখন দেখবা আমাদের খুব সহজেই কয়েকটা স্টেপ পরে মিলে গেছে ম্যাথটা। সো নিচের অংশ ক্যালকুলেট করি, কি আসবে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সুতরাং 1 স্কোয়ার মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 মানে 2a, ঠিক আছে। আর আইবি হোল স্কোয়ার এটাকে লেখা যায় মাইনাস বি স্কোয়ার, আর আগে একটা মাইনাস আছে, তার মানে এটাকে কিন্তু লেখা যাবে প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, আই স্কোয়ার মানে তো মাইনাস 1, তার বাইরে একটা মাইনাস আছে, তো এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার হওয়ার কথা বাট হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। আর এই অংশটুকুকে ক্যালকুলেট করি, করলে কি আসবে দেখো এ স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু আইবি মানে 2ib, তারপরে আসতেছে 2ib, এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে বিআই হোল স্কোয়ার। সো বিআই হোল স্কোয়ারকে কি লেখা যাবে বলো তো, বিআই হোল স্কোয়ারকে লেখা যাবে আই স্কোয়ার মানে মাইনাস 1 আর বি স্কোয়ার মানে বি স্কোয়ার, সো এটাকে একসাথে লেখা যাবে মাইনাস বি স্কোয়ার। সো মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো আমার মনে হয় ম্যাথ এখনই শেষ হয়ে যাবে দেখো। সো আই কমন গেল। এইখানে এবার একটা কাজ করবো, দেখো 1 1 এর মতো থাকলো, 1 যোগ 2a থাকলো, আর দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে কি লেখা যাবে। তোমাদের কারো কি মনে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল, একটা কন্ডিশন কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এনিওয়ান? 1 প্লাস 2ib। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিন্তু ছিল 1, এটা কোশ্চেনেই দেওয়া ছিল। আমি যদি এখানে মাইনাস কমন, এখানেও কি আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো আমার কিন্তু ম্যাথ বলতে গেলে শেষ। সো আই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আই ইন্টু 2b, আর এটা হয়ে যাবে কত মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2a প্লাস 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় 1 বসাই দিলাম প্লাস 1। সো এরপর লাইনে কি লিখতে পারি, আই এক্স ইজ ইকুয়াল টু 1 আর 1 কাটা, সুতরাং আই ইন্টু 2b ডিভাইডেড বাই 2 প্লাস 2a, ঠিক আছে। সো এখন খুবই সিম্পল, আমি চাইলে সবাইকে আই দিয়ে ভাগ করে দিতে পারি। আই দিয়ে ভাগ করে দিলে কি হবে, এ আইটা ভ্যানিশ, এ আইটা ভ্যানিশ, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কি আসলো দেখো তো, এক্স ইজ ইকুয়াল টু আসলো 2b ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস a, তাহলে এখানে 2 কেটে দিতে পারি, সুতরাং x ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই 1 প্লাস a। আচ্ছা এখন আমার অ্যান্সার আসছে x ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই 1 প্লাস a। কোশ্চেনে বলা ছিল a আর b উভয়ই কি, উভয়ই হচ্ছে বাস্তব সংখ্যা। দুইটা বাস্তব সংখ্যাকে যদি তুমি ভাগ করো তাহলে তোমার কি আসবে, একটা বাস্তব সংখ্যাই আসবে। তাহলে বলো এই ইকুয়েশনের সমাধান ছিল x, আর x এর মান যেটা পাইলাম সেটা কি বাস্তব সংখ্যা কিনা, সেখানে কোথাও আই বলতে কিছু আছে নাই। তার মানে x ইজ ইকুয়াল টু একটা বাস্তব সংখ্যা এই সমীকরণকে সিদ্ধ করে, এবং সেটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। দ্যাটস হাউ আই সলভ দা প্রবলেম। ওকে, তো সবাই বুঝতে পারছো কিনা বলো তো এই প্রবলেমটা, অনেক ইম্পর্টেন্ট প্রবলেম। তো তোমাদের কিন্তু নিজেদের বাসায় ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, অনেকবার আসছো তোমরা নিজেদের বইগুলোতে দেখতে পারো। সবাই বুঝতে পারছো? ওকে, ভেরি গুড, একটু রেসপন্স করো, ঠিক আছে। বুঝতেই পারো যে তোমরাও তোমাদের বাসার মধ্যে আছো, আমিও, আমার সামনে তো একটা স্ক্রিন, তো আমি আসলে বুঝতে পারি তোমরা বুঝতেছো কিনা ঠিক মতো। তো এটা আমাকে বললে আমি ওইভাবে আর কি কন্টিনিউ করতে পারি। সো আসো এবার আমরা আরেকটা প্রবলেমে আসি। এট দ্য সেম টাইম এটা বুয়েটে আসছে এবং অনেকগুলো বোর্ডেও আসছে, ঠিক আছে। এই প্রবলেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন। আমাদের গিভেন কন্ডিশন হচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। সেটা হচ্ছে আমাদের কন্ডিশন। বলছে যে যদি এই জিনিসটা সত্য হয় তাহলে দেখাইতে বলছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো প্রথম যখন এই প্রবলেমটা দেখবে, এটা কিন্তু বুয়েটেও আসছিল, এট দ্য সেম টাইম অনেকগুলা বোর্ডে আসছে, ঠিক আছে।
তো প্রথমে যখন ম্যাথটা দেখবা, দেখার পর তোমাদের কাছে কি মনে হবে আমি বলি। আমার প্রথমে দেখার পরে মনে হয়েছিল যে কি, যে এই জিনিসটা গেস করার কোনো সুযোগই নাই। এই ম্যাথটা আমার যে গিভেন কন্ডিশন আছে সেখানে আমি কিভাবে বুঝবো আসলে এই জায়গায় আমি আসতে পারবো, বা আমি আসলে মানে আগে একটা ম্যাথ না করলে কিভাবে। বাট এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাকে কিছু হিন্টস কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো, আমাকে যেই গিভেন কন্ডিশনটুকু দেওয়া আছে সেখানে কিন্তু আই ওয়ালা অংশ আছে। দেখো এখানে কিন্তু উপরেও এ প্লাস আইবি আছে, নিচেও সি প্লাস আইডি আছে। বাট আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে কি কোথাও আই বলতে কোনো কিছু আছে? আই বলতে কোনো কিছু কিন্তু নাই। তার মানে আমাকে সামহাও আমাকে আই কে ভ্যানিশ করতে হবে। আই কে যেভাবে ভ্যানিশ করা যায় আমরা সেটা দেখবো। এখন আসলে কিভাবে আই কে ভ্যানিশ করা যায়, তো আমি করতে করতে তোমাদেরকে বলতেছি যে সেই প্রসেসটা আসলে কি হবে। ঠিক আছে, সামহাও আমাদের আই কে ভ্যানিশ করতে হবে। সুতরাং দেখো প্রথম কাজ হচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। সো এটা হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন। সো এখান থেকে আমাদের যাইতে হবে কোথায়? এই প্রমাণে যাইতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো প্রথমে একটা কাজ করি, জিনিসটাকে সিম্পলিফাই করি, বজ্রগুণন করে দিই। এটাকে বজ্রগুণন করি, তাহলে কি আসবে বলতো? এক্স সি প্লাস আই ইন্টু এক্স ডি। আর যদি ওয়াই কে ওই পাশে বজ্রগুণন করি তাহলে কি আসবে? এ ওয়াই প্লাস আই ইন্টু বি ওয়াই। ঠিক আছে, এখন আমার টার্গেটটা কি আমি তোমাকে আরেকটা লাইন পরে একটু বলতেছি। আমি যেটা করবো, আই ওয়ালা অংশগুলোকে সবগুলোকে এক পাশে আনবো, আর আই যাদের মধ্যে আই নেই তাদেরকে আরেক পাশে নিব। এবং একটা জিনিস খেয়াল করো, আমাদের যে প্রমাণ, সেই প্রমাণের মধ্যে সবার সাথে কিন্তু স্কোয়ার জাতীয় জিনিস আছে, তাই না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জাতীয় জিনিস আছে। এবং সেটাও বুঝতে পারতেছে যে আমাদের কোনো একটা স্টেজে গিয়ে স্কোয়ার করা লাগবে। স্কোয়ার করলে আমাদের মানে অ্যান্সারটা মিলার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো চলো সেটাই করি। সো আমাদের কাজ হচ্ছে এক্স সি কে একসাথে রাখলাম, মাইনাস এ ওয়াইটাকে পাশে নিয়ে আসলাম, আর আই ইন্টু এক্স জি ওটাকে ওই পাশে নিয়ে গেলাম। সো আই ইন্টু বি ওয়াই মাইনাস আই ইন্টু এক্স ডি। সো আই ওয়ালা অংশগুলোকে এক পাশে নিলাম, আর আই ছাড়া অংশগুলোকে আরেক পাশে রাখলাম। সো এক্স সি মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু আই কে যদি কমন নেই, বি ওয়াই মাইনাস এক্স ডি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে উভয় পাশে স্কোয়ার করা। কারণ কেন স্কোয়ার করব? প্রথম কথা হচ্ছে প্রমাণের মধ্যে সবার সাথে স্কোয়ার জাতীয় জিনিস আছে, এটা একটা হিন্টস। সেকেন্ড হিন্টস কি, প্রমাণের মধ্যে কোথাও কিন্তু আই বলতে কিছু নাই। আমি যদি স্কোয়ার করি, এখন খেয়াল করো, স্কোয়ার করলে কিন্তু এই আই স্কোয়ার চলে আসবে এখানে, আর আই স্কোয়ার যদি চলে আসে তাহলে আই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সো আমার টার্গেট আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি এক্স সি মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার করি, আর এখানে আই স্কোয়ার করলে তো মাইনাস ওয়ান আসবে, আর এখানে আসবে বি ওয়াই মাইনাস এক্স ডি হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমি উভয় পাশে বর্গ করলাম। সো এরপরের কাজটা আসলে আর কঠিন কিছু না, এরপরে জাস্ট সিম্পলি 2-3 লাইন করার পরে ম্যাথটা মিলবে। তো আমি আসলে দেখতে চাই তোমরা এই ম্যাথটা মিলাইতে পারো কিনা, আমিও পরে করে দিব। তো তোমরা সবাই একটু নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, আমি প্রমাণ কি করতে হবে সেটা আবার এনে দিচ্ছি, তোমরা সবাই চেষ্টা করো একটু, এবং পারবা আশা করি। দেখো এই জিনিসটা আনতে পারো কিনা। আমি এখন এই পর্যন্ত করে দিলাম, সব কাজই শেষ বলতে গেলে। এখন দেখো এই স্টেপ পর্যন্ত আসতে পারো কিনা, দেখো সবাই একটু চেষ্টা করো। স্কোয়ারটাকে জাস্ট ভাঙাও, বর্গটাকে ভাঙাও, ভাঙানোর পরে দেখবে এই জিনিসটা চলে আসবে। দুই লাইন করতে হবে, জাস্ট 2 লাইন, তারপরে কিন্তু চলে আসবে এই লাইনটা, প্রমাণটা। সবাই একটু চেষ্টা করো। সো আমিও করি তোমাদের সাথে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা করবে। সুতরাং এক্স স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ সি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস তো আগে থেকে ছিল, আর ভিতরেরটা করি, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিডি ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। সো এই স্কোয়ারটাকে জাস্ট ভাঙাইলাম, পরের লাইনে দেখি কি আসে। সো পরের লাইনে সবগুলোকে একসাথে নিয়ে এক সাইডে নিয়ে আসবো আর কি। সো এক্স স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ac এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো আমি যদি এই অংশটুকুকে ব্র্যাকেটটা উঠে দিই তাহলে কি আসবে, যেহেতু বাইরে মাইনাস আছে সো এটা প্লাস হয়ে যাবে, আবার এইটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই সব অংশটুকু কি আমার রাইট হ্যান্ড সাইডে আছে, এই রাইট হ্যান্ড সাইডের পুরো অংশটুকু লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি আসবে, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস 2bd এক্স ওয়াই,
আর মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার কি হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো এখন দেখো আমাদের প্রমাণ মিলানোর জন্য প্রমাণের মধ্যে এখন কি আছে দেখো এক্স স্কোয়ার আর হলো সি স্কোয়ার ডি স্কোয়ার আছে একসাথে। দেখো তো এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার পেয়ে গেলাম এক জায়গায়, আরেক জায়গায় পেয়ে গেলাম এক্স স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। উভয় পাশ থেকে একটা কাজ করি, এক্স স্কোয়ার কে কমন নেই, তাহলে কি পড়ে থাকবে বলো সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার। এইবার দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, উভয় পাশ থেকে ওয়াই স্কোয়ার কমন নেই, কি পড়ে থাকবে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এবার দেখো 2ac xy আর মাইনাস 2bd xy, উভয় পাশ থেকে যদি মাইনাস 2xy কমন নিই, সো মাইনাস 2xy কমন নিই, সুতরাং কি পড়ে থাকতেছে এখান থেকে থাকবে হচ্ছে ac আর ওইখান থেকে থাকবে হচ্ছে যোগ bd ইজ ইকুয়াল টু 0। সো এইবার দেখো তো আমার যেই জিনিসটা আসলো সেইটাই কি আমার প্রমাণ করতে বলছে না, মিলে গেছে না? দেখো তো প্রমাণ মিলছে, এই দেখো এইটা হচ্ছে আমার প্রমাণ করতে বলা হয়েছিল, সো প্রমাণ কিন্তু মিলে গেছে। সো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো, ঠিক আছে? সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো এগুলো যা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে রিটেন প্রবলেমের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে রিটেনের জন্য আসবে সবসময়। আর লাস্ট ক্লাসে আমরা ম্যাক্সিমাম জিনিস যেগুলো দেখাচ্ছি সেগুলো বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য এবং থিওরি বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? সো আমরা খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা প্রমাণ দেখলাম। এখন আমরা চলো আরো দুই একটা প্রমাণ দেখি, তারপর আমরা আরেকটা সেগমেন্টে যাব। এখন আমরা এই সেগমেন্টের প্রবাবলি লাস্ট প্রমাণ, ঠিক আছে? এই প্রমাণটার পরে আমরা হয়তোবা অন্য একটা সেগমেন্টে যাব, আরেক ধরনের টাইপে যাব। সো এখানে কি বলছে, এটা সিলেট বোর্ডে আসছিল 2017 সালে কোশ্চেনটা। এটা খুবই সহজ, x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস। বলছে এইটা যদি সত্য হয় হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ঘটনা। আচ্ছা, সো এই ম্যাথটা সিলেট বোর্ডে ক নম্বরের জন্য আসছিল, ঠিক আছে? ক নম্বরের জন্য, তাহলে 2 নম্বরের জন্য, তাহলে বুঝতেই পারতেছো ম্যাথটা কতটা ইজি হওয়া পসিবল। সো আমি যা দেখতে চাই যে তোমাদের মধ্যে কেউ কি আসলে গেস করতে পারো কিনা যে এই ম্যাথটা দেখে তোমাদের আসলে কি মনে হয় যে কিভাবে করলে আসলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কোনো গেস আছে কিনা তোমাদের? অনেক সহজেই সলভ হবে, আগেই বলতে অনেক সহজে সলভ হবে। একটু হিন্ট দেই, তোমরা অনুবন্ধীর একটা কনসেপ্ট এখানে ইউজ করলেই প্রমাণটা হয়ে যাবে। সো বেসিক্যালি এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী কোনটা হবে ভাইয়া? এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী হবে এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা এইবার আমাকে বলো রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস, এইটার অনুবন্ধী কি হবে? এইটার অনুবন্ধী হবে রুট ওভার পি মাইনাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস। এখন একটা জিনিস খেয়াল করবা, এবার একটা মজার ব্যাপার খেয়াল করো। আচ্ছা আমাদের একটা জিনিস দেখো, এক্স প্লাস আই ওয়াই বেসিক্যালি রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই রুট ওভার আর প্লাস আই এস এর সমান ছিল কিনা? এরা কিন্তু সমান ছিল, তাহলে তাদের অনুবন্ধীও পরস্পরের সমান হবে। আমার কথা বুঝতে পারছো? এক্স প্লাস আই ওয়াই দেখো কোশ্চেনে দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই হচ্ছে এই রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই রুট ওভার আর প্লাস আই এস এর সমান। সো এটা যদি সমান হয় তাহলে এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, সেটা কি হবে? রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস এর অনুবন্ধী হচ্ছে রুট ওভার পি মাইনাস আই কিউ ডিভাইডেড বাই আর মাইনাস আই এস। সো এটা কি হবে? এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধীও রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস এর অনুবন্ধীর সমান হবে।
এটা হইতে বাধ্য। এরা যদি সমান হয় তাহলে তাদের অনুবন্ধীরাও কি হবে, সমান হবে। সো এখন আমাকে বলো, আমরা কি একটা ইকুয়েশনে দুই একই পাশে একই জিনিস দিয়ে গুণ করতে পারি কিনা? যদি মাঝখানে সমান চিহ্ন থাকে, আমি যদি লেফট হ্যান্ড সাইডেও 2 দিয়ে গুণ করি, রাইট হ্যান্ড সাইডেও যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমার ইকুয়েশনে কিন্তু কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে? সো এখন দেখো, জাস্ট ক নম্বরে আসছিল এবং খুব সহজ ম্যাথ। এখন দেখো এটা কিভাবে প্রমাণ করতেছি। x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া ছিল, রুট ওভার x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া ছিল রুট ওভার p প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস। ঠিক আছে, এটা হচ্ছে গিভেন। এখন আমরা একটা কাজ করি, দেখো তো তোমরা এগ্রি করো কিনা। x প্লাস আই ওয়াই এর সাথে আমরা গুণ করতেছি x মাইনাস আই ওয়াই কে, আর রুট ওভার পি প্লাস আই কিউ এর সাথে ডিভাইডেড বাই আর প্লাস আই এস তার সাথে গুণ করতেছি রুট ওভার পি মাইনাস আই কিউ ডিভাইডেড বাই আর মাইনাস আই এস কে। বলো তো তোমরা এগ্রি করো কিনা এটার সাথে? এরা কি এই যে গুণটা করলাম, এই গুণটা করার কারণে আমরা মাঝখানে সমান চিহ্নর কি কোনো চেঞ্জ হবে? কারণ দেখো x প্লাস আই ওয়াই যদি বেসিক্যালি এইটার সমান হয়, তাহলে যেটা হবে x মাইনাস আই ওয়াই ও কার সমান হবে, রুট ওভার পি মাইনাস আই কিউ ডিভাইডেড বাই আর মাইনাস আই এস এর সমান হবে। তার মানে এরা যদি সমানই হয়, তাহলে বাম পাশে আমি যেই জিনিসটাকে গুণ করলাম, ডান পাশে যে জিনিসটাকে গুণ, তারা তো আবার পরস্পর সমান। তাহলে সমান জিনিসকে দুই পাশে গুণ করলে কোনো ইকুয়েশনে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা করার কারণে আমি একটা বেনিফিট পাবো। কি বেনিফিট পাবো? দেখো এরা হচ্ছে পরস্পর অনুবন্ধী। তো অনুবন্ধী দুইটা জিনিসকে যদি গুণ করি, তাহলে আমার কি চলে আসবে, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার। আবার এট দ্য সেম টাইম রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমার ফর্মুলা পড়তেছে। দেখো রাইট হ্যান্ড সাইডে কিসের ফর্মুলা পড়তেছে? সো রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আই কিউ, এখানে একটা ফর্মুলা পড়বে। আর আর প্লাস আই এস ইন্টু আর মাইনাস আই এস, এখানে আরেকটা ফর্মুলা পড়বে। সো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, এটাকে কি লেখা যায়, আই ওয়াই হোল স্কোয়ার। সো এক্স স্কোয়ার আর আই ওয়াই হোল স্কোয়ার কে কি লেখা যায়, আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আর আই স্কোয়ার মানে তো -1, তো বাইরে যে মাইনাসটা আছে আই স্কোয়ারের সাথে, সেটা একসাথে কোইনসাইড করে কি হয়ে যাবে, প্লাস। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু চলে আসলো লেফট হ্যান্ড সাইডে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো কি আসে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে রুট ওভার, এদেরকে গুণ করলে কি আসবে, সেম একই ভাবে পি স্কোয়ার মাইনাস আই কিউ হোল স্কোয়ার আর ডিভাইডেড বাই কি, আর স্কোয়ার মাইনাস আই এস হোল স্কোয়ার। আমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। সুতরাং পরের লাইনে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার পি, দেখো আই কিউ হোল স্কোয়ার মানে আই স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। সো আই স্কোয়ার মানে তো -1, সুতরাং চলে আসবে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার যোগ এস স্কোয়ার। এখন দেখো তো আমি প্রমাণ থেকে ঠিক কতটুকু দূরে আছি। প্রমাণে বলছে, দেখো প্রমাণের মধ্যে কি বলছে, প্রমাণটা আমি নিয়ে আসি। ধরো দেখো এই ছিল আমাদের প্রমাণটা। এখন প্রমাণ দেখে বলো তো আমাদের কি করতে হবে, আর একটা লাইন করলে মিলে যাবে। বলো তো কি করতে হবে এখন, উভয় পাশে হোল স্কোয়ার করে দিই। সুতরাং এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে জাস্ট রুটটা উঠে গেল। তাহলে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার যোগ এস স্কোয়ার। তো সবসময় একটা জিনিস মনে রাখবা, তো আমাদের এই প্রমাণটা চলে গেল, ঠিক আছে, হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখবা, আমাকে দিল জটিল সংখ্যা, ঠিক আছে, আর প্রমাণ করতে বলছে এমন কিছু যেটার মধ্যে আই বলতে কিছু না, তার মানে অনুবন্ধী দিয়ে গুণ করা লাগবে। কারণ অনুবন্ধী দিয়ে গুণ করলে ওই আইটা ভ্যানিশ হয়ে যায়। অনুবন্ধী দিয়ে গুণ করলে কি হয়, ওই সংখ্যাটা একটা বাস্তব সংখ্যায় কনভার্ট হয়। এই জন্যই কিন্তু দেখো আমরা অনুবন্ধী দিয়ে গুণ করার পরে লেফট হ্যান্ড সাইডেরও আইও ভ্যানিশ হয়ে গেছে, এক্স প্লাস আই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে, আর রাইট হ্যান্ড সাইডেও কি হয়ে গেছে, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার যোগ এস স্কোয়ার হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইডেও আর জটিল সংখ্যা নাই, লেফট হ্যান্ড সাইডেও আর জটিল সংখ্যা নাই। সো এই প্রবলেমটা বুঝতে পারছো, খুব সহজ একটা প্রবলেম ছিল। তো আরেকটা করি, লাস্ট প্রবলেম। কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে 4 মার্কসের জন্য। সো প্রবলেমটা দেখো, স্টেটমেন্টে কি বলছে, -2 minus 2i is equal to a স্কোয়ার যোগ 2 প্লাস আইবি। বলছে এই সমীকরণটির মূল এ আর বি। বলছে এই সমীকরণটির মূল এর প্রকৃতি কত। প্রকৃতি কেমন, প্রকৃতি মানে তো বুঝো।
আর বি এর প্রকৃতি কেমন। ঠিক আছে, প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতি কেমন হইতে পারে, বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, বাস্তব সংখ্যা হবে না জটিল সংখ্যা হবে। এখন ওরা জানতে চাইছে যে এ আর বি যদি আমার এই সমীকরণ হয় তাহলে আমাকে দেখাও যে এ কেমন আর বি কেমন। ঠিক আছে, এ কি বাস্তব নাকি বি বাস্তব এটা দেখাইতে বলছে। ঠিক আছে, তো দেখো খুব সহজেই মিলে হয়ে যাবে, এ আর বি এর প্রকৃতি তো। আচ্ছা এখন বলো তো তোমাদের মনে আছে কিনা, যদি দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে কি করা যাবে বলো তো, কারে কার ইকুয়াল লেখা যাবে বলতে পারবা, কেউ বলতে পারবা না? a square plus 2 is equal to -2 লেখা যায়। এক্স্যাক্টলি, এ স্কোয়ার প্লাস 2, যেহেতু এটা একটা জটিল সংখ্যা, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আরেকটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা সমান, তাহলে এই জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে -2 আর এই জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে a স্কোয়ার প্লাস 2। সো a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু -2 হবে। তাহলে বলো তো a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসবে, -4 না? তাহলে a ইজ ইকুয়াল টু কি আসবে, √/-4, তাই তো? আচ্ছা বলো তো √/-4 কি বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা? অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা। তাহলে a এর প্রকৃতি কেমন, a এর প্রকৃতি আসলো জটিল। তাহলে a এর প্রকৃতি আসলো কি, a এর প্রকৃতি হচ্ছে জটিল। 4 মার্কসের জন্য আসছে, দেখো অনেক ইজি। এবার বলো যদি এখন বলো যে তাহলে আমরা অবাস্তব অংশ সমীকৃত করতে পারি না? তাহলে -2i কার সমান হবে, i b এর সমান হবে না? তাহলে -2i যদি i b এর সমান হয় তাহলে i কে যদি ক্যান্সেল করি তাহলে -2 ইজ ইকুয়াল টু কি হবে, b হবে না? আচ্ছা বলো তো তাহলে b এর প্রকৃতি কেমন আসলো, b ইজ ইকুয়াল টু তাহলে -2, তাহলে b এর প্রকৃতি কেমন? বাস্তব। বাস্তব। সো এই কোশ্চেনটাই আসছিল কুমিল্লা বোর্ডে 4 মার্কসের জন্য। তো তোমরা কি মনে করো এটা আসলে 4 মার্কসের জন্য ওয়ার্থ? অবশ্যই না, এটা 2 মার্কসের জন্য আসা যায়, বাট কখনো কখনো কোনো বোর্ডে কোনো চ্যাপ্টারের উপর সহজ কোশ্চেন করে। সো ওই দিক থেকে স্টুডেন্টরা লাকি হয় আর কি। সো জটিল সংখ্যা থেকে তারা খুব সহজ একটা কোশ্চেন করছে আমার মতে। সো এটা দেখতেই পারতেছো 2-3 লাইনে ম্যাথটা মিলে গেল। ঠিক আছে, সো আমরা মোটামুটি জটিল সংখ্যার প্রমাণ অংশ এখন আমরা অনেকটুকু শেষ করছি, ওই টাইপ শেষ। ওই টাইপে আর কোনো কঠিন বা কোনো ইম্পর্টেন্ট কোনো ম্যাথ নাই। এবার আমরা নেক্সট আরেকটা টাইপে আসবো। ঠিক আছে, ওকে এখন আমরা আরেকটা টাইপের ম্যাথে যাব। তো নিউ টাইপ। আচ্ছা এই টাইপে আসার আগে তোমার কাছে একটা অনেস্টলি বলো তো, তোমরা কারা কারা ফার্স্ট ইয়ারে সরলরেখা চ্যাপ্টারটা আর বৃত্ত চ্যাপ্টারটা করছো? একটু জানতে চাই, কারণ আমাকে তো ওইভাবেই বুঝাইতে হবে, তাই না? বৃত্ত অর্ধেক করছিলাম। বৃত্তর মানে দেখলে তো বুঝো যে কোনটা বৃত্ত, এটা বুঝতে পারো? জি ভাইয়া বুঝি। আসিয়া তুমি বুঝতে পারো? বাপ্পি, অঙ্কন, মিম সবাইকে রেসপন্স করতে হবে কিন্তু। জি ভাই মোটামুটি। না ভাই পারি। ওকে, সো এখন আমাদেরকে যেটা পারো না ইটস ফাইন, তো বইলো এটা কি। তো এখন আমরা যেটা করব, এখানে আমাদের কিছু জটিল সংখ্যা দিবে, এমন ভাবে দিবে যে যাদের মাধ্যমে একটা ইকুয়েশন ফর্ম হবে। ঠিক আছে, এবং আমাদেরকে বলতে হবে যে ওই জটিল সংখ্যা দিয়ে আসলে কোন সমীকরণকে বোঝাচ্ছে, এটা কি বৃত্ত নাকি উপবৃত্ত, ঠিক আছে, নাকি সরল রেখা, নাকি অধিবৃত্ত, নাকি পরাবৃত্ত, মানে কি বুঝাচ্ছে। সো নাকি অধিবৃত্ত, মানে যত ধরনের জ্যামিতিক স্ট্রাকচার সম্ভব। সো তোমরা আসলে কনিক্স চ্যাপ্টারের মধ্যে তোমরা ডিটেইলস পড়বা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আর বৃত্ত তো ফার্স্ট ইয়ার সরল রেখা তো পড়ছো। সো কিছু তোমাদের কি দিবে, জটিল সংখ্যা দিবে, দিয়ে বলবে যে এই জটিল সংখ্যাগুলো কি রিপ্রেজেন্ট করতেছে, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, মানে কি বুঝাচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বের করতে হবে। ওকে, সো সেটার জন্য আমরা ম্যাথ করার সময় আমরা কিছুটা হিন্টস দিব, তোমরা মোটামুটি ধরতে পারবা যে আসলে কোনটা বৃত্ত হচ্ছে কোনটা বৃত্ত হচ্ছে না। বাট আমি এখানে তোমাদের মানে লাইফটা কিছুটা ইজি করে দিব, যে আমি জটিল সংখ্যার কিছু আদর্শ ফরম্যাটই তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের এমসিকিউ তো অনেক বেশি হেল্প করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ইয়ার নাই যে ইয়ারে এখান থেকে একটা এমসিকিউ আসে না। জটিল সংখ্যা দিয়ে বলবে যে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। তো তোমার জন্য আসলে ম্যাথটা করা অনেক ডিফিকাল্ট হবে। তো আমি তোমাদের একটা শর্টকাট একটা ফর্মুলা টাইপের বলতে পারো এটা দিব,
এটার থেকে তুমি সবগুলা খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবা যে আসলে এরা কি রিপ্রেজেন্ট করতেছে, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। ঠিক আছে, এটা কি রিপ্রেজেন্ট করতেছে খুব সহজে বুঝতে পারবো। তো চলো আমি সেগুলো একটু আগে বলি, তারপরে আমরা ম্যাথে যাব। তো আমরা যখন ম্যাথ করতে যাব, সুতরাং আমাদের যে সুবিধাটা হবে, আমি যখন শর্টকাটটা জানবো, আমরা প্রথমেই বের করে ফেলতে পারবো যে এটা আসলে বৃত্ত রিপ্রেজেন্ট করবে, তারপরে জাস্ট আমরা ম্যাথ করে টিচারকে দেখাবো যে এটা আসলে বৃত্ত, বাট আমাদের অ্যান্সারটা আমাদের আগেই জানা থাকবে। ঠিক আছে, সো আমরা কিছু টাইপ দেখাচ্ছি তোমাকে। দেখো, যদি কোনো জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু কে আকৃতির কিছু থাকে, কে মানে কি, কে মানে একটা ধ্রুবক, কোনো জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু যদি কোনো ধ্রুবক দেওয়া থাকে, তার মানে বুঝবা এইটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। এইটা হচ্ছে সরি, কোনো জটিল সংখ্যার মডুলাস, এই চিহ্নটা তো মানে মডুলাস, এটা তো তোমরা আশা করি বুঝো। ঠিক আছে, তো কোনো জটিল সংখ্যার মডুলাস ইজ ইকুয়াল টু যদি কে দেওয়া থাকে, তার মানে বুঝে নিবা যে এই অঙ্কটা করার পরে তুমি যেটা পাবা সেটা কি হবে, একটা বৃত্ত হবে। ঠিক আছে, গেল। এখন অথবা যদি এখান থেকে একটা এক্সটেনশন করতে পারি, ধরো কোনো জটিল সংখ্যা থেকে তুমি আরেকটা ধ্রুবককে বিয়োগ দিচ্ছ, প্লাস মাইনাস কোন একটা ধ্রুবক করতেছো। ঠিক আছে, এটা করার পরেও যদি তুমি আরেকটা ধ্রুবক পাও, সেটাও কি হবে, বৃত্ত হবে। ঠিক আছে, কোনো জটিল সংখ্যার মডুলাস ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক, এটা মানি হচ্ছে সমাধান করার পরে যে সমীকরণটা পাবো আমরা, সমীকরণটা কি হবে, সমীকরণটা বৃত্তকে নির্দেশ করবে। এবার সেকেন্ড ক্যাটাগরিতে আসো, দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, তার মানে সেটা একটা সরলরেখা নির্দেশ করবে। তুমি অঙ্ক করার পর সরলরেখাই পাবা, তো আমি সেটা আগেই বলে দিচ্ছি। তো সেটা কি হবে, ধরো এ জেড প্লাস কে ওয়ান, এটার মডুলাস, এটা একটা জটিল সংখ্যা, তার মডুলাস ইজ ইকুয়াল টু এ জেড প্লাস কে টু। সো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, আলটিমেটলি ক্যালকুলেট কিভাবে করতে সেটা তো দেখাবো, বাট ক্যালকুলেট করলে তুমি আলটিমেটলি কি পাবা, সরলরেখা পাবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ হিসেবে খুবই ইম্পর্টেন্ট। এবং ম্যাথের ক্ষেত্রে তো ডিটেলস করতে হবে, আমরা জাস্ট প্রথমে দেখে দেখা মাত্র কিনে কিভাবে ফেলতে হয় সেটা দেখতেছি আর কি, দেখার সাথে সাথে কিভাবে চিনতে হবে। সো এটা কি আসলো, এটা হচ্ছে একটা সরলরেখা আসলো। এখানে আরেকটা ব্যাপার আছে, যদি এ জেড প্লাস কে ওয়ান এর মডুলাস ইজ ইকুয়াল টু বি জেড প্লাস কে ওয়ান হয়, কে টু হয়, তখন সেটা কি রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে বৃত্ত রিপ্রেজেন্ট করবে। সো আমার কথাটা আগে ভালোভাবে বুঝো, এইখানে জেড এর সাথে সহগ কি ছিল, জেড এর সাথে সহগ ছিল এ, এইখানে জেড এর সাথে সহগ কি বি, এইখানে জেড এর সাথে সহগ কি এ, এইখানে জেড এর সাথে সহগ কি এটাও এ। যদি এমন হয় যে জেড এর সহগগুলো সমান, ঠিক আছে, এরকম দুইটা জটিল সংখ্যা যদি একজন আরেকজনের সমান হয়, তখন সেটা রিপ্রেজেন্ট করবে সরলরেখা। আর যদি এমন হয় যে জেড এর সহগটা সমান না, তখন দুইটা জটিল সংখ্যা যদি একজন আরেকজনের সমান হয়, তখন সেটা কি রিপ্রেজেন্ট করবে, বৃত্ত। ওকে, সো এই গেল আমাদের বৃত্ত রিলেটেড আরেকটা কনসেপ্ট। এখন যদি এমন দেখো কখনো, এটা খুব রেয়ার কেস, পাওয়ার সম্ভাবনা খুব কম, একটা জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল, কোনো ধ্রুবক না, একটা ভ্যারিয়েবল এক্স অথবা ওয়াই, এই জাতীয় জিনিস যদি দেখো কোথাও, বুঝে নিবা সেটা হচ্ছে পরাবৃত্ত। এইটা খুব কম আসে পরীক্ষা, খুবই কম আসে। ঠিক আছে, বাট এই জাতীয় কিছু যদি দেখো, তার মানে কি বুঝবে, এটা হচ্ছে পরাবৃত্ত। এখন যদি এমন দেখো যে দুইটা জটিল সংখ্যার যোগফল এক্স জেড প্লাস কে প্লাস হচ্ছে জেড মাইনাস কে, ঠিক আছে, সো এই দুইটা জটিল সংখ্যার যোগফল যদি দেখো আর হয়, তখন দুইটা কেস পসিবল, একটা হইতে পারে উপবৃত্ত, আর একটা হইতে পারে অধিবৃত্ত। ঠিক আছে, যদি দেখো 2k মানে k প্লাস কে, 2k যদি 8 থেকে বড় হয় তাহলে হবে অধিবৃত্ত, 2k যদি 8 সরি অধিবৃত্ত, আমি উপবৃত্তকে দেখাইছি। তো 2k মানে হচ্ছে k, k প্লাস কে যদি 8 থেকে বড় হয় তাহলে হবে অধিবৃত্ত, আর k প্লাস কে যদি 8 থেকে 2k যদি 8 থেকে ছোট হয় তখন কি হবে, উপবৃত্ত। আচ্ছা বলো তো, এই যে টোটাল যা যা বললাম, এই কথাগুলো বুঝতে পারছো কিছুটা? এগুলো একটু নোট করো, এগুলো একটু নোট করো, আমি একটু পরে আবার তোমাদেরকে বলতেছি ডিটেলস। আর ম্যাথ তো করবোই, ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো টোটাল সবগুলা জিনিসগুলো তুলো, এটা তোমাকে সুপার হেল্প করবে এমসিকিউ তে। ঠিক আছে, অনেক বেশি কোশ্চেন পাবো এই রিলেটেড এমসিকিউ। সো একটা হচ্ছে জেড এর মডুলাস ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে, এরকম যদি হয়, একটা জটিল সংখ্যার মডুলাস ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক, বৃত্ত। একটা জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু অন্য একটা জটিল সংখ্যা যেখানে জেড এর সহগ হচ্ছে সেম, মানে এটা সরলরেখা। আরেকটা জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু অন্য একটা জটিল সংখ্যা বাট জেড এর সহগ সেম না, মানে হচ্ছে বৃত্ত। একটা জটিল সংখ্যা মডুলাস ইজ ইকুয়াল টু ভ্যারিয়েবল এক্স বা ওয়াই, মানে হচ্ছে পরাবৃত্ত।
দুইটা জটিল সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু কোন একটা ধ্রুবক, মানে হচ্ছে উপবৃত্ত অথবা অধিবৃত্ত। যদি 2k ইজ গ্রেটার দেন r হয় তাহলে কি হবে? অধিবৃত্ত। আর যদি 2k ইজ লেস দেন r হয় তাহলে হবে উপবৃত্ত। আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রবলেম দেখাই। z মাইনাস 8 প্লাস z প্লাস 8 মাইনাস z মাইনাস 8, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ছিল 20। আচ্ছা বলো তো এটা কি রিপ্রেজেন্ট করে? এটা কি তোমার ম্যাথ করার কোনো দরকার আছে? যদি তুমি শর্টকাটটা জানো, এটা কি রিপ্রেজেন্ট করে বলতে পারবা? কেউ বলতে পারবে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা উপবৃত্ত। এক্স্যাক্টলি। বাকিরা কি বুঝতে পারো নাই এটা উপবৃত্ত হবে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, অঙ্কন বুঝতে পারছো? খাদেজা? জি ভাইয়া বুঝছি। জি ওকে, এই কারণ হচ্ছে 8 আছে, তো 2 × 8 মানে হচ্ছে 16, আর 16 হচ্ছে 20 থেকে ছোট, তার মানে এটা হচ্ছে উপবৃত্ত। আর এটাই যদি 10 হয়ে যেত তার মানে এই ইকুয়েশনটা আলটিমেটলি তুমি যেটা পাইতা সেটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করতো? সেটা হচ্ছে অধিবৃত্ত রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি সবগুলারই কনসেপ্ট। এখন আমরা ম্যাথ করব, বাট ম্যাথ করার টাইমে তোমরা আগেই বুঝে ফেলবা যে এটা আসলে একটা কি হবে, মানে উপবৃত্ত না অধিবৃত্ত কি হবে সেটা আগেই বুঝতে পারবে। সো একটা বোর্ডে আসা মাত্র যে প্রবলেমটা দেখলাম এটা এট দ্য সেম টাইম অনেকগুলো বোর্ডেও আসছে। তো এই প্রবলেমটাই আমরা প্রথমে করি। z ইজ ইকুয়াল টু কিন্তু x প্লাস আই ওয়াই, এটা তো তোমরা জানো। z হচ্ছে একটা জটিল সংখ্যাকে বোঝায়, z মানে হচ্ছে x প্লাস আই ওয়াই আকৃতি। তো প্রথম প্রবলেম, তো আমরা এখানে 4-5টা প্রবলেম করব, মোটামুটি আমাদের চ্যাপ্টারটা কভার করব। তো প্রথম প্রবলেমটা দেখো, z মাইনাস 8 এর মডুলাস, যেইটা একটু আগে লিখলাম, যোগ z প্লাস 8 এর মডুলাস ইজ ইকুয়াল টু 20। বলছে যে এটি কি নির্দেশ করে? সঞ্চার পথের নাম কি? সরল লেখা যেমন সঞ্চার পথ আছে, মানে চলার পথ। একটা ভ্যারিয়েবল কোন পথে পরিগমন করবে? সে কি এরকম উপবৃত্তাকার পথে পরিগমন করবে, নাকি সে বৃত্তাকার পথে পরিগমন করবে, ঠিক আছে, নাকি সে এরকম প্যারাবোলা দেখছো না তোমরা, পরাবৃত্ত, নাকি এরকম প্যারাবোলিক শেপে পরিগমন করবে, মানে আসলে তার শেপটা কেমন হবে, ঠিক আছে, এটা আবার নাকি সে সরল রেখা হিসেবে যাবে, সে আসলে কোন পথে হাঁটবে, মানে আমাদের চলার পথটা কেমন হবে, মানে এরকম ভ্যারিয়েবলের চলার পথটা কেমন হবে সেটা আর কি জানতে চাইছে। তো চলো আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। প্রথমে বলো z ইজ ইকুয়াল টু কি জানি? z ইজ ইকুয়াল টু জানি x প্লাস আই ওয়াই। সো z এর জায়গায় প্রথমে x প্লাস আই ওয়াই বসায় দিব। x প্লাস আই ওয়াই মাইনাস 8 মডুলাস যোগ মডুলাস অফ x প্লাস আই ওয়াই প্লাস 8 এর মডুলাস ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে। সো এই গেল আমাদের প্রথম অংশ। এখন আমরা চলো স্টেপ বাই স্টেপ করি। সো আমরা যেটা করতে পারি, বাস্তবগুলোকে এক জায়গায় রাখবো আর অবাস্তবগুলোকে আরেক জায়গায় রাখবো। ওকে, সো x মাইনাস 8 কে এক জায়গায় রাখলাম, যোগ আই ওয়াই, এটা হচ্ছে অবাস্তব অংশ, এটাকে আরেক জায়গায়, এইটার মডুলাস, যোগ x প্লাস 8 কে এক জায়গায় রাখলাম, যোগ আই ওয়াই, এটার মডুলাস ইজ ইকুয়াল টু কত আসবে? 20। সো এখন বলো তো কোন একটা জটিল সংখ্যার মডুলাস মানে কি? রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ অবাস্তব অংশের স্কোয়ার। তো বাস্তব অংশ হচ্ছে x মাইনাস 8 হোল স্কোয়ার যোগ অবাস্তব বা কাল্পনিক অংশ কত? y, সো y স্কোয়ার, যোগ আবার পরের অংশের মডুলাস কি হবে? বাস্তবের স্কোয়ার মানে হচ্ছে x প্লাস 8 এর স্কোয়ার যোগ কাল্পনিক কত? y, সো y এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে। সো এই আসলো আমাদের ইকুয়েশন। সো এখন এই ইকুয়েশনটাকে রুট গুলাকে ভ্যানিশ করতে হবে। সো রুট গুলাকে ভ্যানিশ করার জন্য তোমরা সবসময় যে কাজটা করবা, এখানে তোমরা স্কোয়ার করবে না, এখানে যদি তোমরা স্কোয়ার করো তোমাদের ইকুয়েশন আরো ভেজাইল হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা একটা কাজ করবা, এই রুট ওভারটাকে, একটা রুট ওভারকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবা আর আরেকটা রুট ওভার যুক্ত অংশকে লেফট হ্যান্ড সাইডে রাখবা। কিন্তু আমরা একটা অংশকে লেফট হ্যান্ড সাইডে রাখি, সেটা হচ্ছে x মাইনাস 8 হোল স্কোয়ার যোগ y স্কোয়ার, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখলাম, আর রাইট হ্যান্ড সাইডে কাকে রাখলাম? 20 মাইনাস রুট ওভার x প্লাস 8 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমার ইকুয়েশন। এবার আমরা স্কোয়ার করব। তো এবারে আমরা স্কোয়ার করি। এবার আমরা স্কোয়ার করলে কি আসবে? x মাইনাস 8 হোল স্কোয়ার, তো রুট ওভারটা উঠে গেল, যোগ y স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে কি আসবে? 20 মাইনাস রুট ওভার x প্লাস 8 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার, পুরাটার উপর স্কোয়ার। ওকে, সো উভয়কে আমরা বর্গ করলাম। সো এবার বলো লেফট হ্যান্ড সাইডে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে আসবে কি আমার, আমি একটু কলমটা বেশি মোটা হয়ে গেছে, সো এটা একটু ইয়া করি। হ্যাঁ, সো এক্স স্কোয়ার মাইনাস, সো তো এক্স স্কোয়ার মাইনাস কি আসবে? 16x
এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার এরকম থাকতেছে। আর রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে? সো রাইট হ্যান্ড সাইডে থাকতেছে আমার 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে কত তোমরা তো জানো আশা করি 400। সো এটা আসবে 400 মাইনাস 2 ইন্টু 20 অর্থাৎ 40। 2 ইন্টু 20 আমি তাও লিখি 2 ইন্টু 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা তো রুট উঠে যাবে। তো চলো এরপর ক্যালকুলেশনটা কন্টিনিউ করি। এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আসতেছে? 400 মাইনাস 40 ইন্টু রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ, এবার যদি এটার স্কোয়ার করে দিই তাহলে কি আসবে? এটা রুট তো উঠে যাবে, তাই না? এটা রুট কিন্তু উঠে যাবে। তো রুট উঠে গেলে বাকি অংশটুকু ক্যালকুলেট করলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। সো এই হচ্ছে কি আমার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। এবার দেখো সব কাটাকাটি গিয়ে কত সুন্দর একটা সহজ ইকুয়েশন চলে আসবে। এই পাশে দেখো এক্স স্কোয়ার আছে, এই পাশে এক্স স্কোয়ার আছে, কেটে দিলাম। এই পাশে 64 আছে, এই পাশে 64 আছে, কেটে দিলাম। এই পাশে ওয়াই স্কোয়ার আছে, এই পাশে ওয়াই স্কোয়ার, কেটে দিলাম। ঠিক আছে, আর যদি এই 16x আর মাইনাস 16x এক পাশে নিই তাহলে এখানে হবে মাইনাস 32x। ঠিক আছে, সো মাইনাস 32x ইজ ইকুয়াল টু 400 মাইনাস 40 ইন্টু রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এইটা আসলো আমাদের। হ্যাঁ, সো আমরা যদি এবার রুটকে এই পাশ থেকে রুট উঠাইতে চাই তাহলে কি করবো? রুটটাকে এক পাশে রাখবো আর রুট ছাড়া অংশগুলোকে আরেক পাশে নিয়ে আসবো। তো সেটাই করি। তো সেটা করলে কি আসবে? রুটেরটাকে এক পাশে, এই যে মাইনাস রুট ওভার মাইনাস 40 ইন্টু রুট ওভার এই অংশটুকুকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসে এটা কি হয়ে যাবে? প্লাস 40 ইন্টু রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাকিটুকু যদি ওই পাশে নিই তাহলে কি আসবে? 40 যোগ 32x, 40 যোগ 32x এরকম আসে। ঠিক আছে, এইবার একটা কাজ করি, এইবার একটু কাটাকাটি করি। এই পাশ থেকে একটা কাজ করতে পারি, 8 কমন নিতে পারি। দেখো আমি যদি 8 কমন নিই, 400 থেকে 8 কমন নিলে এখানে কি থাকবে আমার? 4 5 5 8 সরি 5 8 40, তার মানে হচ্ছে 50। ঠিক আছে, আর 8 যদি কমন নিই, 32 থেকে যদি 8 কমন নিই অর্থাৎ 8 32x কে 8 দিয়ে ভাগ করি, এখানে আসবে 4x। আর এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তো এখানে নিলাম, আর এখানে হলো 40 ইন্টু রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখন আমরা এই 8 দিয়ে যদি কাটাকাটি করি এখানে চলে যাবে 5। তো আমাদের জন্য খুব সিম্পল হয়ে গেল। সো 5 ইন্টু রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ধরনের কোশ্চেন যেগুলো এখন করাচ্ছি এগুলো সবচেয়ে বেশি কমন বোর্ড পরীক্ষার জন্য, সবচেয়ে বেশি আসে। এগুলা একটু বড় হয়, বাট তোমরা তো আগে থেকেই জানো যে এটা আসলে কি হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ম্যাথটা শুরু করার আগে কিন্তু তোমরা অ্যান্সার জানো। দেখো এটা ছিল আমাদের প্রবলেম। হ্যাঁ, এই ম্যাথটা শুরু করার আগে তোমরা অ্যান্সার জানো। তোমরা কি বলো তো এটা কি হবে? এটার অ্যান্সার কি হবে? উপবৃত্ত। উপবৃত্ত। এক্স্যাক্টলি, উপবৃত্ত হবে। তো উপবৃত্ত তো হবে জানি, তো আমরা জাস্ট সিম্পলিফাই করতেছি আর কি। কনিক্স পড়লে আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো এখন চলো এখন উভয় পাশে স্কোয়ার করি। সো স্কোয়ার করলে কি আসবে? 5 এর উপর স্কোয়ার হলে 25 হয়ে যাবে, আর এই রুটটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো রুট উঠে গেলে এটাকে আমরা সিম্পলিফাই করি, কি আসবে? এক্স স্কোয়ার যোগ 16x আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64 যোগ ওয়াই স্কোয়ার। আর রাইট হ্যান্ড সাইডে কি আসলো? রাইট হ্যান্ড সাইডে আসলো 50 যোগ 4x হোল স্কোয়ার আসলো। ঠিক আছে, উভয় পাশে স্কোয়ার করলাম, আবারও বর্গ করলাম। সো এখন আমাদের কি আসে দেখো, সো 25 দিয়ে গুণ করলে 25x স্কোয়ার, আর 25 আর 16 কে যদি গুণ দেই তাহলে কি আসে বলো তো? কারো কাছে ক্যালকুলেটর আছে? 25 আর 16 কে গুণ দিলে কি আসে দেখো তো? 400। ওকে, সো 400x আসবে। আর 25 আর 64 কে গুণ দিলে কত আসবে? 25 আর 64 কে গুণ দিলে 1600। 25 আর 64 কে গুণ দিলে কি 1600 আসবে? আচ্ছা ওকে, 1600। হ্যাঁ 1600, তারপরে 25 ওয়াই স্কোয়ার। সো হয়ে গেল। আর এই পাশে যদি 50 প্লাস 4x হোল স্কোয়ার করি তাহলে 50 স্কোয়ার মানে কত? 2500, ঠিক না? 2500 যোগ 2 ইন্টু 50 ইন্টু 4 মানে কত? 400x। 400x আসলো না আবার?
মানে বুঝতে পারছো এটা কি হবে 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2 ইনটু 50 ইনটু 4x যোগ 4x স্কয়ার মানে কি 16x স্কয়ার। ওকে, তো এই গেল আমার এয়া। এখন বলো তো 2 ইনটু 50 ইনটু 4x কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা চাইলে লিখতে পারি 400x। এবার দেখো রাইট হ্যান্ড সাইডেও 400x, লেফট হ্যান্ড সাইডেও 400x, কেটে দিলাম। রাইট হ্যান্ড সাইডে 16x স্কয়ার, লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই লেফট হ্যান্ড সাইডে 25x স্কয়ার, কত আসবে? লেফট হ্যান্ড সাইডে 9x স্কয়ার, ঠিক আছে? আর লেফট হ্যান্ড সাইডে 25y স্কয়ার আছে, 9x স্কয়ার যোগ 25y স্কয়ার ইজ ইকুয়াল টু এই 1600 যদি 2500 থেকে বিয়োগ দিই কত থাকবে? 1600 আর 2500 বিয়োগ দিলে 900 থাকবে, ঠিক আছে? এই 900। ওকে, সো এই গেল 900। সো এখন বেসিক্যালি তোমরা কিভাবে বুঝবা যে এটা উপবৃত্ত সমীকরণ? আমি যখন কনিক্স পড়াবো তখন তো অনেক ডিটেইলস আলোচনা করবো, তো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো একটা সহজ ওয়ে হচ্ছে, যে যারা বৃত্ত চ্যাপ্টারটা পড়ছো সবসময় একটা জিনিস মনে রাখবা, বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম থাকে। এক্স স্কোয়ারের সহগ যদি 9 হয়, ওয়াই স্কোয়ারের সহগ কত হবে? 9 হইতে বাধ্য, ঠিক আছে? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সহগ সেম থাকবে। আর উপবৃত্তের সাথে বৃত্তের একটা জায়গায় পার্থক্য, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম হয় না। এখানে বলতো এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 9, ওয়াই স্কোয়ারের সহগ কত? 25। তার মানে এটা কিন্তু বৃত্ত না, এটা হচ্ছে উপবৃত্ত। বৃত্ত আর উপবৃত্ত অনেকটাই সেম দেখতে, বাট সহগ এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ ডিফারেন্ট হইলে সেটা হয়ে যায় উপবৃত্ত, আর এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সেম হইলে সেটা হয়ে যায় বৃত্তের সমীকরণ। তার মানে এই সমীকরণটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে ভাইয়া? এইটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে উপবৃত্ত। তখন তোমরা বলবা হেন্স, সরি ইংলিশে তো বলবা না, তোমরা বলবা দেখি সুতরাং ইহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে? তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা অনেকবার বোর্ডে আসছে, তোমরা তোমাদের বইগুলোর মধ্যে দেখতে পারো এই ধরনের প্রবলেম, যার যার যে বই আছে দেখতে পারো, এই ধরনের প্রবলেম প্রচুর বোর্ডে আসা হয়েছে, ঠিক আছে? সো এটা হয়ে গেল তোমাদের ভাই উপবৃত্তের তাহলে সমীকরণ। পরবৃত্ত কখন হবে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে সবগুলো সমীকরণ, আদর্শ সমীকরণ সম্পর্কে একটু আইডিয়া দিই, ঠিক আছে? ধরো তোমাদেরকে আমি একদম জেনারেল এয়ার থেকে দিই। ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, অথবা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, সাথে কিছু থাকতে পারে 4, 5, 6 যে কিছু থাকুক, তুমি খালি দেখবা একজন স্কোয়ার রাশি আরেকজন একঘাতি, একজন দ্বিঘাতি আরেকজন একঘাতি। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু ধরতেছি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। সরি, একটা ফোন আসছিল, সরি। আচ্ছা, এখানে দেখো পরাবৃত্ত চিনবো কিভাবে? খুবই সহজ। একজন একঘাতি থাকবে আর একজন দ্বিঘাতি থাকবে। এক্স স্কোয়ার যদি দ্বিঘাতি থাকে, ওয়াই কি হবে? একঘাতি। ওয়াই মানে ওয়াই যদি দ্বিঘাতি থাকে, ওয়াই স্কোয়ার থাকে, তাহলে এক্স কি হবে? একঘাতি। এই জাতীয় কিছু দেখবা, মানে হচ্ছে কি সে পরাবৃত্ত। আচ্ছা, এবার আসো অধিবৃত্ত চিনবা কিভাবে? এক্স স্কোয়ারের সাথে যা মন চায় তা থাকুক, বুঝার কোনো দরকার নাই মাঝখানে মাইনাস আছে কিনা। হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং আসবে, অথবা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং আসবে। যদি এই জাতীয় ফরম্যাটের হয়, তার মানে সেটা কি হবে? অধিবৃত্ত। তাহলে সেটা কার ইকুয়েশন হবে? অধিবৃত্তের ইকুয়েশন। এরপর আসো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এ আর বি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এইটা কিন্তু হইতে পারে বৃত্ত, এইটা কিন্তু হইতে পারে উপবৃত্ত। যদি যদি এ আর বি সমান হয়ে যায় বৃত্ত, যদি এ আর বি সমান না হয় তাহলে কি হবে? উপবৃত্ত। তো তোমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া হইছে কোনটা উপবৃত্ত, কোনটা বৃত্ত, কোনটা অধিবৃত্ত, কোনটা পরাবৃত্ত। আর সরলরেখার ইকুয়েশন কে না জানে? সরলরেখার ইকুয়েশনের মধ্যে ax + by + c = 0 আকৃতির হবে, অর্থাৎ x ও হবে একঘাতি, x এর পাওয়ারও 1, y এর পাওয়ারও কত? y এর পাওয়ারও 1। তো সরলরেখা হচ্ছে সে আসলে সরল, তার মধ্যে কোনো স্কয়ার বা পাওয়ার বেশি নাই, একদম লিনিয়ার। ওকে, সো এই ছিল। এখন বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? বৃত্ত চিনতে পারবা এখন থেকে? বৃত্ত কোনটা, উপবৃত্ত কোনটা, অধিবৃত্ত কোনটা চিনতে পারবা? হ্যালো, জি ভাইয়া পারবো। সবাই পারবা? সবাই বুঝতে পারছো অধিবৃত্ত কোনটা, উপবৃত্ত কোনটা? জি ভাই বুঝছি। জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তার মানে সেটা থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে কি এখানে এক্স স্কোয়ারের সাথে আছে 9 আর ওয়াই স্কোয়ারের সাথে আছে 25। তার মানে এ আর বি সমান না। এ আর বি সমান না হওয়ার কারণে এটা কি হয়ে গেল? এটা উপবৃত্ত হয়ে গেল। বাট এটা আমরা কিন্তু ম্যাথ সলভ করার আগেই আমরা জানতাম যে এটা আসলে উপবৃত্তই হবে, এবং আমাদের অ্যান্সারও তাই আসলো। তো আমরা এখান থেকে আরো দুই একটা টাইপ করাই,
দু একটা টাইপ যেগুলো অনেকবার বোর্ডে আসছে, তারপরে আমরা এটার একটু ডিফারেন্ট টাইপের আরো কিছু প্রমাণ দেই। তার মানে তোমাদেরকে এখন যে কোনো ধরনের জেডি, আমি তোমাদেরকে বলি এই ম্যাথটা আবার একটু দেখো, সবগুলা ম্যাথ ভাই এখানে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা সেম একই ভাবে করতে হবে। এখানে এই জাতীয় কিছু একটা দিবে, জেড মডুলাস অফ জেড মাইনাস 8 প্লাস মডুলাস অফ জেড প্লাস 8 ইকুয়াল 20 দিল না, এই জাতীয় কিছু দিবে, দিয়ে বলবে এটা কি নির্দেশ করে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে জেড এর জায়গায় x প্লাস আই ওয়াই বসায় দাও। তারপরে বাস্তবগুলোকে এক জায়গায় রাখো, যেটা করলাম x মাইনাস 8 কে এক জায়গায় রাখছি, y কে আরেক জায়গায় রাখছি। তারপরে তার মডুলাস বের করো। মডুলাস মানে কি? মডুলাস হচ্ছে রুট ওভার বাস্তব স্কয়ার যোগ কাল্পনিক স্কয়ার করলাম। তারপর যদি দুইটা রুটের রাশি থাকে, একটা রুটের রাশিকে এক পাশে রাখবা, আরেকটাকে অন্য পাশে নিয়ে যাবা, এরপর স্কয়ার করবা। স্কয়ার করলাম, করার পরে দেখলাম না এখনো আমার একটা রুট ওভার রাশি রয়ে গেছে, তাহলে ওই রুট ওভার রাশি ছাড়া বাকি সবগুলোকে এক পাশে নিয়ে আসো, আর ওইটাকে আরেক পাশে রাখলাম। তারপরে আবার যখন স্কয়ার করলাম তখন ওই রুট ওভারও ভ্যানিশ হয়ে গেছে। তারপরে আমার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বিশিষ্ট কিছু একটা আসছে, যেটা দেখে আমি কিন্তু ডিসিশন দিতে পারলাম যে এটা কি উপবৃত্ত, পরাবৃত্ত না অধিবৃত্ত না বৃত্ত। ঠিক আছে, সো এখানে প্রত্যেকটা প্রবলেমই বলতে পারো এই সেম টাইপের। আমি এখান থেকে আরো একটা করি, মানে মোটামুটি তোমরা নিজেরাই বাসার চেষ্টা করলেই পারবা, সবগুলাই একদম কাছাকাছি। ঠিক আছে, একই কাজ বারবার করতে হয়। সো আমি আরেকটা ডিফারেন্ট আরেকটা ম্যাথ করতেছি। আচ্ছা, সো দেখি তোমরা আসলে এইবার প্রথমে গেস করতে পারো কিনা। এখানে আমাকে বলছে 2z-1 এর মডুলাস ইজ ইকুয়াল টু z-2 এর মডুলাস হলে এটা সঞ্চার পথ কি? আচ্ছা দেখা বলো তো প্রথমে, আমার ম্যাথ করলে তো কি আসবে, কিছু একটা আসবে, বাট প্রথমে বলো তো এটা কি হবে। আমি যে একটু আগে শর্টকাট দিলাম, এটার বেসিসে তোমরা কি মনে হয় এটা কি হবে? বৃত্ত। এক্স্যাক্টলি, এটা কিন্তু বৃত্ত হবে। তার মানে আমি ম্যাথ করার আগেই শিওর হয়ে গেলাম এটা বৃত্ত হবে। তার মানে যদি আমার কোনো কারণে অঙ্কটা ভুল হয়, আমি কিন্তু নিজে বুঝতে পারবো যে আমার ম্যাথটা ভুল হয়েছে, কারণ জেড এর সাথে সহগ হচ্ছে এখানে 2, জেড এর সাথে সহগ হচ্ছে এখানে 1। তার মানে বুঝাই যাচ্ছে সহগ যদি সমান হতো তাহলে কি হতো, সহগ যদি সমান হয়ে যেত তাহলে কি হইতো, সরল রেখা। সরল রেখা হয়ে যেত। ঠিক আছে, তো এখন আমরা আগের নিয়মে, তোমরা আমার সাথে একটু করো। ঠিক আছে, আগের নিয়মে আমরা করতে পারবো। জেড মানে তো এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে 2 ইন্টু জেড এর জায়গায় বসাই দিব কত, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 মডুলাস ইজ ইকুয়াল টু জেড এর জায়গায় বসায় দাও এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2 এর মডুলাস। ঠিক আছে, তো এখন আমরা একটা কাজ করি, গুণ দিয়ে দিই। তো 2x প্লাস আই ইন্টু 2y মাইনাস 1 এর মডুলাস ইজ ইকুয়াল টু x মাইনাস 2 প্লাস আই ওয়াই এর মডুলাস। তো এরপর আমরা কি করতে পারবো, 2x মাইনাস 1 প্লাস আই ইন্টু 2y এর মডুলাস ইজ ইকুয়াল টু x মাইনাস 2 প্লাস আই ইন্টু y এর মডুলাস। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখো, মডুলাস মানে কি, রুট ওভার বাস্তব অংশের স্কয়ার যোগ অবাস্তব অংশের স্কয়ার। সুতরাং রুট ওভার 2x মাইনাস 1 হোল স্কয়ার যোগ 2y হোল স্কয়ার, কারণ 2x মাইনাস 1 ছিল বাস্তব অংশ আর 2y ছিল অবাস্তব অংশ, ইজ ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 2। এই আমি প্রথমে যে ম্যাথটা চুজ করছি না, ওইটাই ছিল সবচেয়ে বড় ম্যাথ। এখন আমি তোমাদেরকে যেই অংশগুলো তোমাদের জন্য রেখে দিছি বাসা করার জন্য, এগুলো অনেক বেশি সহজ, এগুলো একবার স্কয়ার করলেই অঙ্ক মিলে যাবে। আর আমি প্রথমে যে ম্যাথটা করলাম একটু আগে, এটাই ছিল সবচেয়ে বড় ম্যাথ, ওটা দুইবার স্কয়ার করার পরে রুটগুলো উধাও হয়। ঠিক আছে, তো এবার দেখো বাস্তব স্কয়ার মানে কি, x মাইনাস 2 হোল স্কয়ার যোগ y স্কয়ার। তখন এগুলো আরো সহজ লাগবে। সো আমার আসলে কাজ খুব সিম্পল, কাজ হচ্ছে উভয় পাশে আমি স্কয়ার করে দিব, তাহলে রুটটা উঠে যাবে। তো রুট উঠে গেলে কি আসলো, 2x মাইনাস 1 হোল স্কয়ার আর যোগ 2y হোল স্কয়ার মানে কত, 4y স্কয়ার। 4y স্কয়ার ইজ ইকুয়াল টু কত, x মাইনাস 2 হোল স্কয়ার আর হচ্ছে y স্কয়ার। সো এখন চলো আমরা স্কয়ারটাকে ভাঙলে আমাদের 2 লাইন পরে ম্যাথ অঙ্ক মিলে যাবে, বাট এটা অনেকবার বোর্ডে আসছে। ওকে, তো এটা কি আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সুতরাং 2x স্কয়ার মাইনাস 2 ইনটু 2x প্লাস 1 প্লাস 4y স্কয়ার আর হচ্ছে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2 প্লাস y স্কয়ার। সো এখান থেকে করলে কি আসতেছে, 2x হোল স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস y স্কয়ার। ঠিক আছে, তো এখন দেখো তো ক্যালকুলেট করলে কি আছে, যে মাইনাস 4x কেটে দিলাম। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার যদি এই পাশে চলে আসে তাহলে কি আসবে, 3x স্কোয়ার হয়ে যাবে। আর y স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে কি আসবে, প্লাস 3y স্কোয়ার হবে না, প্লাস 3y স্কোয়ার হবে। আচ্ছা আমি কি কোথাও ভুল করছি, আমার বৃত্তটা নেগেটিভ আসতেছে, আমি কি কোথাও ভুল করছি কিনা, দাঁড়াও ওয়েট, তোমরা একটু দেখো তো এটা, তোমরা দেখো আমিও দেখতেছি, মোটামুটি ম্যাথ শেষের দিকে, বাট আমি কোথাও ভুল করছি কিনা বুঝতেছি না।
এক্স্যাক্টলি আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি এই যে এই জায়গায় ভুলটা করছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 2 প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার দেই নাই কিন্তু আমি, 2 স্কোয়ার মানে ফর্মুলাটা লিখলাম আর আগে থেকে একটা ওয়াই স্কোয়ার ছিল যোগ ওয়াই স্কোয়ার। সো এইবার দেখবা ম্যাথ মিলবে। সো এবার কি আসবে, এবার দেখো ওয়াই তার মানে এটা প্লাস 4 যোগ হবে, সো যোগ 4 থাকবে, ঠিক আছে। সো সব মিলে কি থাকলো, সো আর এই 1টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা আসবে 3। তো এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসবে সব মিলে, সরি কি আসতেছে, হ্যাঁ। তো এখন যদি আমরা 3 কাটাকাটি করে দিই সবার থেকে তাহলে কি আসবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা বলো তো এটা কার সমীকরণ, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, মানে বুঝতেই পারতো এটা উপবৃত্ত হওয়ার চান্স আর নাই, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, সো আমরা পেয়ে গেলাম আমাদের বৃত্ত। সো এই টাইপের সবগুলো অঙ্কই খুবই সহজ। আমি প্রথমে যেটা করেছি ওইটাই বেসিক্যালি বড়, বাকিগুলো দেখতেছই তো। এটা এই ম্যাথটা দেখো, জাস্ট প্রথমে লিখলাম, তারপরে মডুলাসটা করলাম রুট ওভার বাস্তব স্কয়ার যোগ বাস্তব স্কয়ার, তারপরে বর্গ করে রুটটা উঠাই দিচ্ছি, এরপরে জাস্ট হোল স্কয়ারের ফর্মুলা ফলাইছি, এরপরে সিম্পলিফাই করলাম, কাটাকাটি করলাম, আমাদের কিন্তু ইকুয়েশন চলে আসছে। এই জাতীয় প্রত্যেকটা ম্যাথ খুবই সহজ, এগুলো তোমরা পারবা আশা করি। তো আমি একটু ডিফারেন্ট আরো কিছু টাইপের ম্যাথে যাই, ঠিক আছে। তো এগুলা খুব ইজিলি পারা যাবে, আমি বিলিভ করি আর খুব ইজিলি পারা যাবে। এখন চলো আমরা আরো ডিফারেন্ট কয়েকটা ম্যাথ করি। আচ্ছা তার আগে তোমাদেরও একটা করতে দেই, আগের ম্যাথটা যে টাইপের ছিল ওই টাইপের একটা তোমাদেরকে দেই, z-1 একটু বড় টাইপের, দেখি তোমরা পারো কিনা। তো এটা হইলে এটাও বোর্ডে আসছে, প্রমাণ করো, তোমাদেরকে প্রমাণ করতে বলতেছি, প্রমাণ করো যে কি আসবে সেটা আমি বলে দিচ্ছি। প্রমাণ করো যে 3x² যোগ 4y² ইজ ইকুয়াল টু 12 আসবে, ঠিক আছে। আর z ইজ ইকুয়াল টু তো তোমরা জানোই, z ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy। সো তোমাদের কাজ হচ্ছে z এর জায়গায় x প্লাস iy বসানো এবং এই জিনিসটা প্রমাণটা নিয়ে আসা, এবং তোমরা এটা পারবা। এবং বুঝতেই পারতেছো এইটা কিন্তু x এর সহগ আর y এর সহগ কিন্তু সেম না, তার মানে বোঝা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। এবং এই সমীকরণ দেখেও বোঝা যাচ্ছে 1 মানে হচ্ছে k এর মান হচ্ছে 1, তাহলে k এর মান যদি 1 2k মানে হচ্ছে 2 হচ্ছে 4 থেকে, আর এখানে হচ্ছে 4 থেকে ছোট, তার মানে এটা উপবৃত্ত হবে, বুঝা যাচ্ছে। সো তোমরা এটা একটু করো তো, সবাই এটা একটু করো, করে দেখো তো এই জিনিসটা আনতে পারো কিনা, তো খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। সো এই চ্যাপ্টার থেকে আসলে আর খুব বেশি তোমাদের আটকানোর কোনো পসিবিলিটিস নাই, যা যা প্রমাণ ছিল প্রমাণ জাতীয় সবগুলো আমরা করে ফেলতেছি। এরপরে চ্যাপ্টার সেকেন্ড একটা থিওরির পার্ট আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাস থেকে করলে ইনশাল্লাহ জটিল সংখ্যা থেকে আটকানোর কোনো চান্সই নেই। সো এটা সবাই দেখো পারো কিনা। কারো যদি হয় আমাকে বলবা, ঠিক আছে। আমাদের আরো কিছু ম্যাথ করতে হবে, সবাই খুব দ্রুত চেষ্টা করো এটা।
ভাইয়া কি প্রমাণ করতে চান বুঝছেন? ওয়েট দেখাচ্ছি। তো প্রমাণ করতে হবে, দেখো তো এই জিনিসটা আনতে পারো কিনা। 3x² প্লাস 4y² যেগুলো 12 আসছে, জি এটা ভাইয়া। দেখো 3x²। ভেরি গুড, আমি নিজেও করতেছি তোমাদের সাথে। সো এটা আমাদের চলে আসবে, তোমাদের যেহেতু আসছে। তো আমি 4 কমনে কেটে দিলে সবাই থেকে, তাহলে 2x - 4 ইজ ইকুয়াল টু, সরি, x - 4 minus 2x into root over আচ্ছা আমি মনে হয় ভুল দেখছি না, -2 ইন্টু এটা 8x তো হওয়ার কথা না, 8x হবে না। এটা জাস্ট 2 root over x - 1 whole square plus y²। যারা নিজে নিজে ট্রাই করতেছো না, তোমরা আসলে লসের মধ্যে আছে, কাইন্ড অফ প্র্যাকটিস কম হচ্ছে, ঠিক আছে। তো x মাইনাস আমি উভয়কে স্কয়ার করে দিই হোল স্কয়ার, আর এটা 4 ইনটু x - 1 হোল স্কয়ার প্লাস y²। ম্যাথসের ব্যাপারটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ব্রেনটা আসলে খুলবে। তো তুমি আসলে বাসায় বসে বসে ক্রিয়েটিভ হওয়ার চিন্তা যদি করো যে আমি আসলে কোনো প্র্যাকটিস করবো না, বাট আমি ক্রিয়েটিভ হবো, বাট ক্রিয়েটিভিটি তখনই তোমার মধ্যে গ্রো করবে যখন তুমি অনেক বেশি টাইম দিবা। একটা জিনিসের যখন অনেক বেশি টাইম দিও তখন দেখবা তোমার নতুন নতুন বুদ্ধি আসবে মাথার মধ্যে, এটাকে আরো ডিফারেন্ট ভাবে কিভাবে করা যায়, আরো সহজে কিভাবে করা যায়। এটা জন্য সময় দিতে হবে। ক্রিয়েটিভ একটা মানুষ কোনো ধরনের, ধরো একটা মানুষ যদি বলে যে আমি আর্টের ব্যাপারে ক্রিয়েটিভ, সে দেখবা অনেক বেশি আর্ট নিয়ে ভাবে, অনেক বেশি সময় দেয় ওই ক্ষেত্রটাতে, তখন কিন্তু সে ক্রিয়েটিভ হইতে পারে, ঠিক আছে। তোমরা যদি ম্যাথসে অনেক বেশি টাইম দাও, তোমরা দেখবা আস্তে আস্তে জিনিসগুলো অনেক সিম্পল হয়ে গেছে তোমাদের কাছে। 8x + 16 = 4 × x² - 2x + 1 + y²। তো পরে কি আসে দেখি, x² - 8x + 16 = 4x² - 8x + 4 + 4y²। সো এখান থেকে কাটাকাটি করলে কি আসবে, 8x 8x কাটা, 4 16 হচ্ছে 12, 4 এর পাশে বাড়ালে 12, আর x² আর 4x² থেকে আসবে 3x² যোগ 4y² = 12। সো আমারও প্রুভ হয়ে গেল, প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে। সো মোটামুটি আশা করি তোমরা টাইপগুলো ধরতে পারছো, যে যতগুলো টাইপ আজকে করলাম, প্রথমে কিছু প্রমাণ করাইছি, তারপর হচ্ছে কিছু সঞ্চার পদ্ধতির সমীকরণ রিলেটেড প্রমাণ দেখলাম, ঠিক আছে। এখন আমরা ফিনিশিং এর দিকে এখন আমরা কিছু বিক্ষিপ্তভাবে কিছু অঙ্ক প্রিভিয়াসলি বোর্ডে আসছে, তো ওখান থেকে 2-1টা প্রবলেম একটু করব, এরপর আজকে আমাদের কাজ শেষ, ঠিক আছে, ক্লাস শেষ। সো দেখো একটা প্রবলেম, এটা হচ্ছে x + iy = 2 × e⁻⁻i থিটা, ঠিক আছে। বলছে প্রমাণ করো যে x² + y² = 4, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে আমি অয়েলার্স ইকুয়েশনটা দেখাইছিলাম, অয়েলার্স ইকুয়েশন জটিল সংখ্যার। আমি বলছিলাম কি না যে একটা জটিল সংখ্যাকে পোলারে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে r × cos θ + i sin θ, আর একটা হচ্ছে কি x + iy কে চাইলে তুমি কিভাবে লিখতে পারো, r × cos θ + i sin θ, ঠিক আছে। এইটা হচ্ছে একটা তার পোলার ফর্ম, আর একটা পোলার ফর্ম আছে না, অয়েলার্স ফর্ম। অয়েলারের পোলার ফর্মটা কোনটা বলতে পারবা? এটা হচ্ছে r × e⁻i θ, r × e⁻i θ, ঠিক আছে। x + iy কে কিভাবে লেখা যায়, r × e⁻i θ, এটা হচ্ছে অয়েলার্স ফর্ম। তো এটা আমি জানা রাখি, এটা তো হয়তো অ্যাডমিশনের টাইমে ভাইয়ারা দেখে খুব ভাবসাব নেবেন এগুলা। সো এটা হচ্ছে অয়েলার ফর্ম, ঠিক আছে। x + iy কে চাইলে r × e⁻i θ হিসেবে লেখা যায়। আচ্ছা, যেখানে থিটা হচ্ছে গিয়ে তার মানে আর্গুমেন্ট, আর আর হচ্ছে তার মডুলাস। আর x - iy কে তাহলে কি, যদি x + iy = r × e⁻i θ হয়, তাহলে x - iy কি হবে জানো, শুধুমাত্র i এর জায়গায় -i বসে যাবে, তাহলে r × e⁻i θ। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে অয়েলার্স ফর্ম থেকে আমরা কি জানলাম, x + iy কে চাইলে লেখা যায় r × e⁻i θ। আবার x + iy কে আমরা r × cos θ + i sin θ দিয়ে তো অনেকগুলো ম্যাথ করেই আসছি, পোলার ফর্মে কনভার্ট করা তো আমরা শিখেই আসছি। আবার x + iy কে চাইলে r × e⁻i θ তো লেখা যায়, যেখানে r এর পরিচয় কি, r হচ্ছে তার মডুলাস আর থিটা হচ্ছে তার আর্গুমেন্ট। আর তাহলে x + iy যদি
কি বলে আর ইনটু ই টু দি পাওয়ার আই থিটা হয়, তাহলে এক্স মাইনাস আই ওয়াই কি হবে? জাস্ট আই প্লাস আই এর জায়গায় মাইনাস আই হবে, মাইনাস আই থিটা। ঠিক আছে, তো এইবার দেখো আমরা প্রমাণটা কত সহজে মিলাই ফেলবো। জাস্ট অয়লারের এই জিনিসটা জানাবো। এটা বোর্ডে আসছিল 4 মার্কসের জন্য, বাট অনেক বেশি ইজি, দেখবো এখন। সো একটা জিনিস দেখো, আমাদের কি দেওয়া আছে কি প্রমাণ করতে হবে। প্রমাণটাকে এক সাইডে রাখলাম, দেওয়া আছে থেকে শুরু করি। দেখো দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইন্টু 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, আচ্ছা এইটা যদি জটিল সংখ্যা হয় তাহলে আমরা একটু আগে কি দেখলাম, তাহলে এক্স মাইনাস আই ওয়াই কি হবে? শুধু আই এর জায়গায় মাইনাস আই বসে যাবে না, তাহলে বাকি সব সেম থাকবে, 2 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু মাইনাস আই ইন্টু থিটা। দেখো এখানে প্লাস আই এখানে মাইনাস আই, তাহলে ওই ইকুয়েশনের ডান সাইডে কি বসাই দিব? প্লাস আই এর জায়গায় মাইনাস আই বসাই দিব। তাহলে এক্স মাইনাস আই ওয়াই কি আসলো বলতো? এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়াল আসলো 2 ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আই থিটা আসলো না? ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো সবাই? আমাদের জাস্ট আর দুইটা ম্যাথ বাকি আছে, এটা হচ্ছে তার আগের ম্যাথ, এরপর আরেকটা ম্যাথ করবো। এটা বুঝতে পারছো? তাহলে এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়াল টু কিভাবে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা আসলো? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। বুঝছো বাপ্পি, বুঝছো? হ্যালো বাপ্পি, কি বলতেছো? শুনি না। ভাই আরেকবার একটু রিপিট করেন, শুনি না আমি। হ্যাঁ রিপিট করতেছি। দেখো বাপ্পি দেখো, এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু যদি 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে বলো এক্স মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এক্স মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু যেটা হবে, দেখো লেফট হ্যান্ড সাইডের সাথে তুমি পার্থক্যটা কি দেখতেছো বলো তো? লেফট হ্যান্ড সাইডে প্লাস আই ছিল, এখানে জাস্ট মাইনাস আই, তাই তো? এখানে তো আই এর জায়গায় মাইনাস আই বসছে, তাহলে তোমার কাজ হবে রাইট হ্যান্ড সাইডে আই এর জায়গায় মাইনাস আই বসায় দাও, তাহলে তোমার শেষ। তো 2 ইন্টু ই টু দি পাওয়ার আই এর জায়গায় মাইনাস আই বসায় দাও। ঠিক আছে, মাইনাস আই থিটা। সো মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে বলো তো বাপ্পি? প্লাস আই আই হয়ে যাবে না এখানে? জি ভাই। তার মানে এটা হয়ে গেল 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে এক্স প্লাস আই ইন্টু এক্স মাইনাস আই। তার মানে ওরা একটা জিনিস দিল, ওরা দিল হচ্ছে গিভেন দিল কি এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু এইটা ওরা দিচ্ছে, আর আমি চাইলে ওইখান থেকে লিখতে পারি এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। আচ্ছা যদি এই দুইটা সমীকরণকে গুণ করি তাহলে কি আসবে বলো তো লেফট হ্যান্ড সাইডে? তাহলে গুণ হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডে গুণ হবে, রাইট হ্যান্ড সাইডে গুণ হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে হবে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, আর রাইট হ্যান্ড সাইডে হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইন্টু 2 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, তো এখন দেখো পরের লাইনে কি হয়। আচ্ছা বলো তো লেফট হ্যান্ড সাইডে যদি গুণ করি আমি কি পাবো বলো তো? লেফট হ্যান্ড সাইডে গুণ করলে বাপ্পি বলো এখানে গুণ করলে কি আসবে? ক্যালকুলেট করে বলবা, বাপ্পি বলবা ক্যালকুলেট করে বলবা এখানে কি আসবে। এখানে 2 আর 2 কে গুণ করলে হবে 4, আর ই এর মাথায় আছে মাইনাস আই থিটা, তাহলে মাইনাস আই থিটা যোগ প্লাস আই থিটা, কারণ আমরা জানি সূচকীয় নিয়মে যে ই এর মাথায় যেগুলো থাকে দুইটা ই এখানে আছে, তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আই থিটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা প্লাস আই থিটা। তাদেরকে যোগ করে দিলাম, যোগ করলে কত আসবে? ই টু দি পাওয়ার 0 আসবে। তো ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেলাম 4। আর লেফট হ্যান্ড সাইডে বাপি বের করতে পারছো? লেফট হ্যান্ড সাইডে কি আসে? x প্লাস আই ওয়াই ইনটু x মাইনাস আই ওয়াই কে কি লেখা যায় বলো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস আই ওয়াই হোল স্কয়ার। তাহলে আই ওয়াই হোল স্কয়ার কে তাহলে কি লেখা যাবে পরের লাইনে? আই ওয়াই হোল স্কয়ার কে চাইলে লেখা যাবে প্লাস মাইনাস ওয়াই স্কয়ার, তার মানে একসাথে লেখা যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4। দেখো তো এইটাই আমাদের প্রমাণ ছিল না? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4, এটাই আমাদের প্রমাণ ছিল না? তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের প্রমাণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তো আমাদের শো আমাদের দেখাই ফেললাম। তো যেটা প্রমাণ করতে বলতে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, আদি এতক্ষণ পরে কেন ক্লাসে? তাহলে ক্লাসে আসার দরকার কি ছিল? ভাইয়া আমি মাত্র বাসায় ঢুকছি ভাই। তুমি বাসায় থাকো, তুমি এখন লিভ নাও, আমি বের করে দিব না। লিভ না, আমি নাহলে ইয়া করতেছি কিন্তু বের করে দিতেছি। ভিডিও দেখে নিস, ক্লাস করার দরকার নেই। আচ্ছা ভাই পরে ক্লাস থেকে দেরি হবে না ভাইয়া? না না, বেরো, আমি এমনই তাড়াতাড়ি বেরো, আমি ক্লাস বন্ধ করে দেবো কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা প্রমাণটা বুঝতে পারলাম। তো আমাদের লাস্ট একটা ম্যাথ,
জাস্ট লাস্ট আরেকটা প্রবলেম করব। তো আমি একটা ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিই, তোমরা যারা আসলে ক্লাস করবা না, যদি ভ্যালিড রিজন থাকে আমাকে ভ্যালিড রিজন বলবা, আমার কোনো প্রবলেম নাই, আমি একসেপ্ট করতে রাজি আছি। বাট যদি কোনো কারণ ছাড়া তোমরা ক্লাস মিস দাও, আমি আইদার ব্যাচ অফ করে দিব, নাহলে ওরা গ্রুপ থেকে বের করে দিব। কারণ আমার বিন্দু মাত্র কোনো ধরনের ইন্টেনশন নাই তোমাদের থেকে, মানে আমার আসলে ব্যাচ পড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? এটা যদি ভাবো যে আমি মানে ব্যাচ পড়ানোর জন্য আমার খুব না, আমি তোমাদেরকে হেল্প করতে চাচ্ছি ব্যাচ পড়া, তোমরা যদি হেল্পটা নিতে চাও প্রপারলি নিবে। আর যদি মনে করো যে না আমার ইচ্ছা হইলে আমি ক্লাস করবো, ইচ্ছা হলে ক্লাস করবো না, ইচ্ছা হইলে কোশ্চেন করবো, ইচ্ছা হলে করবো না, ইচ্ছা হলে রেসপন্ড করবো না, তাহলে আমি পড়াবো না, ওকে? অথবা তোমাদের যারা এটা করবা তাদেরকে আমি তো দেখতেছি, খেয়াল করতেছি যে কারা আসলে ক্লাস মিস দাও, কারা ক্লাস করো না, তো তাদেরকে হয়তো আমি কোনোদিন গ্রুপ থেকে বেরো করে দিতে পারি। সো আমরা পরের প্রবলেম আসি, খুবই সহজ একটা প্রবলেম। z ইজ ইকুয়াল টু 3 প্লাস 2i, আর একটা হচ্ছে z বার। z বার তাহলে কি হবে? আচ্ছা, z বার মানে হচ্ছে z এর অনুবন্ধী না? z যদি 3 প্লাস 2i হয় তাহলে z এর অনুবন্ধী হচ্ছে z বার, তাহলে z বার ইজ ইকুয়াল টু কি হবে? 3 মাইনাস 2i, ঠিক আছে? তো আমরা z এর অনুবন্ধীটাও পেয়ে গেলাম। এন্ড আমাদেরকে কি দেখাইতে বলছে? এটা বরিশাল যশোর বোর্ডে আসছে কোন একটা বছর। এখানে দেখাইতে বলছে, এটা খুব সহজ, তোমরা নিজেরা পারবা। এখানে প্রমাণ করতে বলছে, proof that z square plus z into z bar plus z bar whole square is equal to 23, ঠিক আছে? এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো খুব সহজ, লেফট হ্যান্ড সাইডের z এর মানও জানো, z বারের মানও জানো, মানগুলো বসায় দাও, খুব সহজে তোমাদের প্রমাণটা চলে আসবে, ঠিক আছে? আমি কিন্তু কোনো প্রফেশনাল টিচার না, তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো, আমি কোনো প্রফেশনাল টিচার না, সুতরাং আমি তোমাদের সাথে প্রফেশনাল বিহেভ করবো না অলওয়েজ, ঠিক আছে? আমি একদম তোমাদের মানে বড় ভাইয়ের মতো কিন্তু তোমাদের সাথে সব জায়গায় বিহেভ করবো। তো ওই জায়গায় তোমরা একটু খেয়াল করো যে তোমরা যদি ঠিকভাবে না পড়ো তো আইদার ব্যাচ অফ করবো অথবা তোমাদেরকে আমি বের করে দিতে পারি যারা এটা করবা। 3 প্লাস 2i হোল স্কয়ার, তো z এর জায়গায় z এর মানটা বসায় দিচ্ছি, 3 প্লাস 2i হোল স্কয়ার, আর z ইন্টু z বার। সো 3 প্লাস 2i ইন্টু z বার কত হবে? 3 মাইনাস 2i, সো 3 মাইনাস 2i। এরপরে আবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? z বার হোল স্কয়ার, অর্থাৎ 3 মাইনাস 2i হোল স্কয়ার, ঠিক আছে? সো এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি 23 আসবে। সো এইটুকু কাজ তোমাদের জন্য থাকলো, তোমরা এখনই করো, করে আমাকে জানো। এটা করার পর আমাদের ক্লাস শেষ। এটা এখনই করো, এটা চলে আসবে। 9 প্লাস 2ab মানে হচ্ছে 4 মানে 12i, আর হচ্ছে 2i হোল স্কয়ার মানে হচ্ছে 4i স্কয়ার মানে হচ্ছে -4, ওকে? সো -4, আর এখানে কত আসবে? 3 স্কয়ার যোগ 2 স্কয়ার, ফর্মুলা থেকে আমরা জানি এইটা পরিবর্তে লেখা হবে 3 স্কয়ার যোগ 2 স্কয়ার। এখানে আসবে হচ্ছে 9 মাইনাস 12i, আর এখানে আসবে হচ্ছে 2i হোল স্কয়ার মানে আবারও আসবে কত? -4, আবারও -4 আসবে। তো প্লাস 12i মাইনাস 12i কাটাকাটি গেল, আর 9 আর 9 যোগ করলে হচ্ছে 18, 18 আর 9 যোগ করলে হচ্ছে 27, 27 আর 4 হচ্ছে কত? 31। তো 31 থেকে -4, আর -4 মানে হচ্ছে -8 বিয়োগ গেলে কত থাকবে? 23। সো আমাদের এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্রুফ ছিল। সো ইটস প্রুফড। সো আলহামদুলিল্লাহ আমাদের জটিল সংখ্যার বলতে পারো অলমোস্ট 50% কিছুটা বেশি, সব ধরনের প্রবলেম, সব ধরনের টাইপ বোর্ডে আসা সবকিছু শেষ। সো নেক্সট ক্লাসে আমরা জটিল সংখ্যার আরেকটা টাইপ রয়ে গেছে, এটা হচ্ছে ওমেগা বা ঘনমূল, বর্গমূল, এই রিলেটেড আলোচনাগুলো আমরা নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করব, ওকে? সো আরো আমরা 2টা ক্লাস নিব, তারপর আমরা সব ধরনের জটিল সংখ্যা, এরপরে হচ্ছে আমরা কি পড়ছিলাম? বাস্তব সংখ্যা পড়ছিলাম, আরেকটা পড়ছিলাম আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম। এই 3টা চ্যাপ্টারকে নিয়ে একটা রিভিউ ক্লাস নিব, যেখানে আমি প্রিভিয়াসলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ গুলো তোমাদেরকে সলভ করে দিব, ঠিক আছে? অ্যাডমিশনে আসা ওগুলা সলভ করার পরে তোমাদের একটা এক্সাম হবে, ওকে? এবং এক্সামে ভালো করলে প্রাইজ থাকে, কোনো বই বা কিছু থাকতে পারে। তো ওইভাবে এক্সামে যদি ভালো করতে যাও এখন থেকে রেগুলার কিছুটা করতে হবে, ঠিক আছে? তো আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি ক্লাস শেষ করব। কার কোনো প্রশ্ন আছে? ওকে, সো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।